তো বলছি একদম বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাকে পড়াই দেবো। কোন কোন লাইন থেকে এমসিকিউ আসতে পারে আমি এগুলো সব দেখা দেবো, চিন্তাই নেই। আমরাই দেখো প্রত্যেকটার সাথে সাথে আমরা এমসিকিউ সলভ করে ফেলতেছি। তোমার মানে এই ক্লাসটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য কম্প্যাক্ট একটা ক্লাস। এই ক্লাসটা তুমি A to Z কমপ্লিট করবা, আমি যে যে গাইডলাইন দেবো তাতে তুমি শুনবা, তোমার জন্য আর কোনো ক্লাস কিছু করা লাগবে না, ঠিক আছে? আমাদের এই ক্লাসগুলো করানো হচ্ছে একদম বৃত্তি পরীক্ষাকে টার্গেট করে। মানে তুমি এই ক্লাস করার পরে এই চ্যাপ্টারে বৃত্তি পরীক্ষায় যা কোশ্চেন আসবে তোমার এই চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল কোশ্চেন তুমি, আমি জানি এই চ্যাপ্টার যখন অনেকে পড়তে যায় তাদের এই অবস্থা হয়। তাহলে চলো শুরু করি আমাদের পড়াশোনা। তোমার কাজ কি? তোমার কাজ একটুখানি মনোযোগ দেওয়া, আর কিছু না। একটু মনোযোগ দেওয়া, আর কিছু না, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন। এখন প্রথম কথা হচ্ছে আমাদের এই ইয়েগুলোর ব্যাপনের ইংলিশ জানা লাগবে, অভিস্রবণে ইংলিশ জানা লাগবে, প্রচ্ছেদনে ইংলিশ জানা লাগবে। ব্যাপনে ইংলিশ কি জানো? ব্যাপনে ইংলিশ হচ্ছে ডিফিউশন। ডিফিউশন, TI নাকি SI ভুলে গেছি। আচ্ছা, অভিস্রবণে ইংলিশটা তোমার মাস্ট বি জানাই লাগবে। অভিস্রবণের ইংলিশ হচ্ছে অসমোসিস। অসমোসিস। আর প্রচ্ছেদনের ইংলিশটা হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন, TRANS, ট্রান্সপিরেশন। ইংলিশগুলো কেন পড়ালাম জানো? তুমি যখন পড়তে যাবা তখন দেখবা অনেক জায়গায় ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ হইতেছে, হ্যাঁ? আচ্ছা, প্রচ্ছেদনের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে বাষ্পমোচন। কি নাম? বাষ্পমোচন। মোচন। ওকে, আচ্ছা, এখন আমরা রিডিংটা পড়ি। আর এই যে কোশ্চেনগুলো বললাম যে কি কারণে কাঠ পানি শোষণ করতেছে, কি কারণে ডিমের ভিতরে, ডিমের এই খোসার ভিতরে তুমি পানি রাখলে পানি আস্তে আস্তে কমে যাবে, সেগুলো আমরা দেখাবো, সেগুলো আমরা পড়বো এই চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা, আমরা রিডিংটা পড়া শুরু করি। আমি তো বলছি একদম বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাকে পড়ায় দেবো। প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাকে দেখা দিব, কোন কোন লাইন থেকে এমসিকিউ আসতে পারে আমি এগুলো সব দেখা দেবো, চিন্তাই নেই কোনো। আচ্ছা, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। আচ্ছা, এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। তুমি আমাকে প্রথম কোশ্চেন করবা, ভাইয়া মূল কি? মূল কি? মূল কি? আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা এখান থেকে দেখি। দেখো, উদ্ভিদ কি? একটা গাছ। গাছের এই যে শিকড়গুলোকে বলা হয় হচ্ছে মূল, ঠিক আছে? শিকড়গুলোকে কি বলা হয়? মূল। আচ্ছা, এই মূলের সাহায্যে শিকড় কি করে? মূলের সাহায্যে শিকড় এই মাটি থেকে পানি শোষণ করে। মাটির ভিতরে পানি থাকে না? পানি শোষণ করে। আচ্ছা, এই পানির ভিতরে, মাটির ভিতরে যে পানিগুলো থাকে, এই মাটির ভিতরে যে পানিগুলো থাকে, সেই পানিগুলোর ভিতরে আবার থাকে হচ্ছে খনিজ লবণ। কি থাকে? খনিজ লবণ। লবণ। এই খনিজ লবণটাও কি শোষণ হয়ে যাইতেছে, তাই না? এই খনিজ লবণটাও তোমার এই ইয়ের মাধ্যমে, শিকড়ের মাধ্যমে বা মূলের মাধ্যমে শোষণ হয়ে যাইতেছে। শোষণ হয়ে কি হইতেছে? এভাবে আস্তে আস্তে পাতায় পৌঁছাইতেছে, ঠিক আছে? পাতায় পৌঁছাচ্ছে। ওকে, একটা বেসিক ধারণা পাওয়া গেছে। কি বুঝাইলাম আমি এতক্ষণ? কিছুই বুঝাই নাই, আমি আবার বলি। উদ্ভিদ এই শিকড়গুলোর সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। শুধু কি পানি শোষণ করে? না, পানির ভিতরে খনিজ লবণ থাকে, সেই খনিজ লবণগুলো শোষণ করে, ঠিক আছে? আচ্ছা, এটাই দেখো এখানে লেখা আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, এবং সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছায়। এই যে এটা হচ্ছে কাণ্ড, সেই কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছাইতেছে। আচ্ছা, আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। আচ্ছা, এই উদ্ভিদের ভিতরে যদি পানিটা বেশি হয়ে যায়, তখন উদ্ভিদ কি করে জানো? তখন উদ্ভিদ বাষ্প আকারে এই পাতার মাধ্যমে পানিটা বের করে দেয়। বাষ্প আকারে পাতার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এখন অনেক কিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে, তুমি রিলেট করতে পারবা না কোনো কিছু। এটা স্বাভাবিক বিষয়, কারণ তুমি চ্যাপ্টারটা প্রথম পড়তেছো, তুমি রিলেট করতে পারবা না, এটা স্বাভাবিক বিষয়। একটু টাইম দাও, পুরো ক্লাসটা কমপ্লিট করার পরে তুমি যখন নিজে প্রথম থেকে আবার পড়া শুরু করবা, তুমি সব কিছু বুঝতে পারবা। তোমার কাজকে একটু খালি ধৈর্য ধরে পড়াটা কমপ্লিট করা, ঠিক আছে? ধৈর্য ধরে পড়াটা কমপ্লিট করা। আচ্ছা, উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ, অক্সিজেন ত্যাগ, দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ, ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন, দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেওয়া, ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন, প্রচ্ছেদনের মাধ্যমে ঘটে। মানে আমরা জানি না
আমরা কি কি করি? আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি কিসের মাধ্যমে? নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলাম। উদ্ভিদ কি করে? উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেয় আর কি করে? অক্সিজেন ত্যাগ করে। সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি করে? খাদ্য তৈরি করে। আচ্ছা, উদ্ভিদ এই যে কার্বন ডাইঅক্সাইড নিতেছে, সেটা কোন প্রক্রিয়ায় নিতেছে? আচ্ছা, এরপরে আমরা এই যে দেখলাম উদ্ভিদ কি করতেছে, মূল বা শিকড়ের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করতেছে। এন্ড এটা আসলে কিভাবে করতেছে? একটা তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা এই ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন, প্রস্বেদন এগুলোর মধ্যে আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে আরেকটা জিনিস বললাম একটু আগে, যে পাতার মাধ্যমে উদ্ভিদের দেহে যদি অতিরিক্ত পানি হয়ে যায়, তখন উদ্ভিদ করে কি? পাতার মাধ্যমে বাহির করে দেয়। এটা আবার কোন প্রক্রিয়া হইতেছে? এই সব কিছু তুমি এই ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন, প্রস্বেদন এই 5টা প্রক্রিয়ার মধ্যে পাবা। এই 5টা প্রক্রিয়ার মধ্যে পাবা। ঠিক আছে? আচ্ছা, এতটুকুর মধ্যে কি পড়ছি? কিছুই পড়িনি, বাদ। জাস্ট খালি বুঝাইছি আমি তোমাকে, না বুঝতে পারলে সমস্যা নেই, আস্তে আস্তে বুঝতে পারবা। দেখো, ব্যাপনের ইংলিশ দেওয়া আছে ডিফিউশন, আমি এখানে বানানটা ভুল করছি, SION আছে, বাট আমি এখানে পড়াইছি TION। ঠিক আছে? আমার মতো এরকম ভুল করা যাবে না। আসলে ভুলটা কি হলো? ভুলটা আসলে আমার, ধরো যে ইচ্ছা করেই করলাম, ইচ্ছা করেই করলাম, যাতে করে তোমাদের এই জিনিসটা ভুল না হয়। আমার এ পর্যন্ত অনেক ভুল হয়েছে এই জিনিসটা। এই TION হবে নাকি SION হবে? প্রথমবার ভুলটা লিখছি, এখন কারেক্টটা লিখে দিলাম। এখন কি হবে? এখন তোমার আর ভুল হবে না এটা। ঠিক আছে? এটাও একটা ট্রিক্স। আচ্ছা, আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই যে একটা চিরুনি, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই যে একটা গ্লাস, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই যে গ্লু, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এখন কথা হচ্ছে এই গ্লু, এটার ভিতরে তরল আছে, মানে আঠা আছে। ঠিক আছে? আঠাটা হচ্ছে তরল টাইপের। এই তরলের ভিতরে যত অণু আছে, তার থেকে বেশি অণু আছে এই কাপের ভিতরে, কারণ এটা কঠিন। এটা কঠিন। আর এটা কি? এটা হচ্ছে তরল। বুঝতে পারো নাই? বুঝতে পারো না? আমি আবার বলি, তরলের ভিতরে অণু থাকে একটু কম, কঠিনের ভিতরে অণু থাকে তরলের তুলনায় বেশি। ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো থাকে তরলের তুলনায় বেশি। এই কারণে তরলের অণুগুলো, এই কারণে হচ্ছে তোমার কঠিনের ভিতরে অণু বেশি না, কঠিনের ভিতরে অণু বেশি, কঠিনের ভিতরে অণু বেশি। এই কারণে ওইটা কঠিন হয়ে আছে, মানে কঠিন বলতে কি, শক্ত হয়ে আছে। ঠিক আছে? তরলের ভিতরে এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো একটু কম, চলাচল করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। ঠিক আছে? এর জন্য ওইটা তরল। আশা করি বুঝা গেছে। না বুঝা গেলে সমস্যা নেই, আস্তে আস্তে ক্লিয়ার হবে সব। আচ্ছা, এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। এই যে মাত্র বললাম, তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলো ঘনত্ব দুই স্থানে সমান হয়। যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। আচ্ছা, আমার কাছে আতর আছে। ঠিক আছে? আতর আছে। আচ্ছা, এই আতর কি তরল? এখন এই আতরটাকে আমি যদি আমার হাতে দিলাম, বুঝছো, এই গন্ধটা এখন কি আমার পুরা রুমের ভিতরে হয়ে যাবে না? রুমের ভিতরে হয়ে যাবে, অসাধারণ গন্ধ, রুমের ভিতরে চলে যাবে পুরা। তো এই যে ছিল শুধু এইটার মধ্যে, এখানে গাদাগাদি ভাবে ছিল গন্ধটা, কিন্তু যখন আমি খুলে একটু হাতে দিলাম, আমার পুরা রুমের ভিতরে গন্ধ হয়ে গেল, গন্ধটা ছড়ায় গেল। এটা কোন প্রক্রিয়াতে ছড়াইলো? কোন প্রক্রিয়াতে ছড়াইলো? ব্যাপন প্রক্রিয়াতে ছড়াইলো। এখানে জিনিসটা হইলো কি, এখানে আতরের ঘনত্ব বেশি, আর বাহিরের আমার ঘরের ভিতরে আতরের কোনো ঘনত্বই নাই, কিন্তু যখন বাহির করছি তখন কি হয়েছে, এই বেশি ঘনত্ব থেকে যখন বের করছি তখন কম ঘনত্বের দিকে, মানে আমার এই পুরা রুমের দিকে ছড়ায় গেল। বুঝছো? বুঝছো তুমি? না বুঝতে পারলেও ওই তো একই কথা ঘুরায় ফিরায়, একটু ওয়েট করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। আচ্ছা, তার মানে এই যে গন্ধটা যে ছড়ায় গেল, তার মানে এই অণুগুলো কি? গতিশীল। আতরের অণুগুলো কি হলো? গতিশীল, ছুটে বা চলমান প্রক্রিয়ায় ছড়ায় গেল। ঠিক আছে? আচ্ছা, এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর দুই স্থানে ঘনত্ব সমান হবে। যতক্ষণ না এই পুরো রুমে গন্ধটা ছড়াবে, মানে হয়েছে কি, যতক্ষণ না এই পুরো রুমে গন্ধটা ছড়াবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা, ব্যাপন প্রক্রিয়াটা চলতেই থাকবে। অণুগুলোর এরূপ চলনকে ব্যাপন বলে। তুমি এখান থেকে আমার কথাগুলো মনে হয় অনেক পেঁচানো মনে হয়েছে তোমার, তুমি সিম্পলি মনে রাখবা,
ব্যাপনের ক্ষেত্রে ব্যাপনের সংজ্ঞা তুমি সিম্পলি মনে রাখবা, কি জানো? যে কোনো পদার্থের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। ব্যাপন কাকে বলে তাইলে? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়া। বেশি ঘনত্বর, ওই দেখো কি লিখতেছি, ঘনত্বর স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া, কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া। এখন কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত এটা ছড়াতে থাকবে? যতক্ষণ পর্যন্ত এই বেশি ঘনত্ব আর কম ঘনত্ব দুইটা বেশি কম থাকবে না, সমান হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। ব্যাপনের সংজ্ঞা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আসো, ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে এবং এই প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। আচ্ছা, কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলো ঘনত্ব সমান হয়। একই কথা, অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। এখন দেখো কোশ্চেন আসছে, দেখো কোশ্চেন দেখি আমরা সাথে সাথে কোশ্চেন দেখে ফেলবো, আমরা সাথে সাথে কোশ্চেন দেখে ফেলবো। লুক বিং ইনটু ফ্রন্ট। ওকে, ব্যাপন প্রক্রিয়ায় অণুর কি পরিবর্তন ঘটে? অণুর কি পরিবর্তন হয়ে থাকে ব্যাপন প্রক্রিয়ায়? চাপের পরিবর্তন হয়ে থাকে। এখানে কি, এইখানে আতরের অণুগুলো একদম চাপাচাপি আকারে আছে, যখনই খুলতেছি তখনই কি হইতেছে, ওর চাপ কমে যাইতেছে এবং সে সরায় যাইতেছে। ঠিক আছে, তার মানে কিসের পরিবর্তন ঘটে? চাপের পরিবর্তন ঘটে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, এটা তোমাদেরকে এখন আমি পর্যন্ত পড়াই নাই। তাপ যত বাড়বে ব্যাপন হার তত বাড়বে। তাপ যত বাড়বে ব্যাপন হার তত বাড়বে। তোমাদের বইয়ে এই জিনিসটা দেওয়া নাই, কিন্তু বরিশাল বোর্ড 2015 সালে আসছে, এর জন্য আমি এটা পড়াই দিলাম। বিশ্বাস নাই কখন কোশ্চেন দিয়ে দেয় তার কোনো বিশ্বাস নেই। তাপমাত্রা যত বাড়বে ব্যাপন হার তত বাড়বে। আচ্ছা, এটা কি এখানকার কোশ্চেন? এটা এখানকার কোশ্চেন না, এটা এখানে দেওয়া কেন? আচ্ছা, নিশ্চয় কোনটি ব্যতিক্রম? না, কোনটি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, উদ্ভিদ কোন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড? আচ্ছা, এগুলো এই চ্যাপ্টারে না, এই পৃষ্ঠার না। আচ্ছা, এই কোশ্চেনগুলো এই পৃষ্ঠার না, এই কোশ্চেনগুলো পরবর্তী পৃষ্ঠার। ওকে, তুমি যে ক্লাসটা করতেছো এই ক্লাসটা হচ্ছে আমাদের একটা কোর্সের ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, এই 3টা সাবজেক্টের কোর্স এটা, যেখানে তোমাকে বৃত্তি পরীক্ষার জন্য পুরাপুরি তৈরি করে দেওয়া হবে। তোমার বৃত্তি পরীক্ষার জন্য নিজে নিজে কিছু পড়া লাগবে না, তুমি এই ক্লাসগুলো খালি কমপ্লিট করবা, তোমার বৃত্তি পরীক্ষার জন্য সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভর্তি হইতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করিও, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো বা সরাসরি কল দিতে পারো। ঠিক আছে, ভর্তি হতে পারবা। এখানে এই বান্দার চেহারার সাথে আমার চেহারা মিলে না হয়তো, আমি জানি, এটা আমার আজ থেকে 2 বছর আগেকার ছবি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কোর্স মূল্য মাত্র 699 টাকা, 699 টাকা। ওকে ওকে। এছাড়া আমাদের তোমার হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য বাংলা, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, বিজ্ঞান বিশ্ব পরিচয়তে আমি পড়াইতেছি। এছাড়াও আমাদের বৃত্তি পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, এই 3টা সাবজেক্টেরও কোর্স আসবে। ঠিক আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ওকে, যেখানে আমি এইভাবে একদম বইয়ের লাইন বাই লাইন পড়াই দেবো সব কিছু। এরপরে আসো, ও এই যে কয়েকটা সেন্টের ছবি নিয়ে এসে রাখছিলাম, সেন্টের ছবি, হ্যাঁ, সেন্টের ছবি বা পারফিউমের ছবি। ব্যাপন কি, ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্পর্কে বাস্তব জ্ঞান পাওয়া যায়। নিচে ব্যাপন ক্রিয়ার কয়েকটি পরীক্ষা সম্পর্কে আলোচনা করা হলো। এখানে কিচ্ছু দেওয়া নাই, আমি তোমাকে এই যে আতরের উদাহরণ দিলাম না, এখানেও দেখা আতর লেখাই আছে। আতর, ঘরে স্যান্ট বা ধূপ জ্বালায়, আমার যত সম্ভব এটা হিন্দু ধর্মাবলী মানুষরা ধূপটা জ্বালায়, সমস্ত ঘরে সুবাস ছড়িয়ে পড়ে। এটি কিসের কারণে হয়? ব্যাপনের কারণে হয়। ধূপের ধোঁয়া ও স্যান্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পন্ন স্থানে ছড়িয়ে পড়ে, তাই সমস্ত ঘরে সুবাসে ভরে যায়। ঠিক আছে, এখন দেখো কোশ্চেন, বেলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? তার মানে গন্ধ ছড়ায় পড়তেছে। সিলেট বোর্ড 2019 সালে আসছে, কি প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন প্রক্রিয়ায় কি হইতেছে? ব্যাপন প্রক্রিয়ায় কোষে অক্সিজেন আচ্ছা, এটা এই কোশ্চেনগুলো দ্বারাও আমি একটু পরে পড়াইতেছি, আগে ব্যাপনের গুরুত্বটা পড়ায়নি। ব্যাপনের গুরুত্ব, জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। আচ্ছা, উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে।
এই অত্যাবশ্যকীয় কাজ ব্যাপন প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। তুমি ব্যাপনের গুরুত্ব একটা পড়ে ফেললা, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কি জানো? তো জানো না, আমি বলি। উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এই খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। এই খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে কি সালোক সংশ্লেষণ বলে, ঠিক আছে? আচ্ছা, তার মানে উদ্ভিদের ভেতরে আমরা পড়ে আসছি না, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর কি করে, অক্সিজেন ত্যাগ করে। তার মানে উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এটা কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, অক্সিজেন ত্যাগ করতেছে, এটা কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। একটা গুরুত্ব তুমি পড়ে ফেললা। 2 নম্বর গুরুত্ব আসো। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজের জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। আচ্ছা, জারণের জন্য কোনটি ব্যবহৃত হয় বলো তো ভাইয়া? অক্সিজেন ব্যবহৃত। এখন তুমি এটা বুঝতে পারবা না যে শ্বসনের জন্য গ্লুকোজ কিভাবে ব্যবহৃত হয়, এই জিনিসটা তো শ্বসনের সময় গ্লুকোজ এর জারণের জন্য অক্সিজেন কিভাবে ব্যবহৃত হয় এটা তুমি বুঝতে পারবা না এখন। এটা তোমার লেভেলে পড়া না, এটা ক্লাস 9 এর পড়া। ক্লাস 9 এর স্টুডেন্টদেরকে আমি এখন এটা পড়াচ্ছি। আমি কিন্তু ক্লাস 9 এর ক্লাসও নিতেছি। ওকে, তো শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে জারণের জন্য কোনটি ব্যবহৃত হয়, লেখা আছে অক্সিজেন ব্যবহৃত হয়। শ্বসন কি, এত কিছু জানার দরকার নেই, বাদ দাও বাদ দাও। আচ্ছা, শ্বসনের সময় এই যে গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়, ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তার মানে আমরা এই যে অক্সিজেন নিলাম, এটা আমাদের দেহের ভিতরে গেল, ফুসফুসের মধ্যে গেল, তারপর ওইখানে ব্যাপন প্রক্রিয়ায় আদান প্রদান হয় আমাদের কোষের সাথে। আমাদের দেহ কি কোষ দ্বারা তৈরি, এই কোষের সাথে ব্যাপন প্রক্রিয়ায় আদান প্রদান হয় কি, এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। তার মানে তুমি 3 নম্বর গুরুত্ব ব্যাপনের পড়ে ফেললা। 3 নম্বর গুরুত্ব, সরি 2 নম্বর গুরুত্ব তুমি ব্যাপনে পড়ে ফেলা। 1 নম্বর গুরুত্ব কি ছিল? সালোক সংশ্লেষণ। উদ্ভিদ, আমার দিকে তাকাও। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। সেটা কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দেহে শ্বসনের জন্য গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন প্রয়োজন হয়, এবং সেই অক্সিজেনটাও ব্যাপন প্রক্রিয়ায় আমাদের দেহে যায়, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। এই কোশ্চেনটা খুবই ট্রিকি এবং বারবার আসবে এই কোশ্চেনটা। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে বের করে দেয়। আমি এই যে একটু আগে দেখাইলাম যে ধরো একটা উদ্ভিদ, উদ্ভিদের ধরো যে হচ্ছে পানির পরিমাণ অনেক হয়ে গেছে, তখন উদ্ভিদটা কি করবে? তার পাতার মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় পানিটা বের করে দিবে। তার পাতার মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় পানিটা বের করে দেবে, ঠিক আছে? তো এই যে পানিটা যে বের করে দিতেছে, এখানে ব্যাপন কাজ করতেছে। এখানে কি কাজ করতেছে? ব্যাপন কাজ করতেছে। তার মানে তুমি এটা মনে রাখবা যে ভাইয়া, উদ্ভিদের দেহ থেকে পানি বের করার জন্য প্রস্বেদন প্রক্রিয়া এবং ব্যাপন প্রক্রিয়া দুইটাই কাজে লাগতেছে। এই জিনিসটা এখানে লেখা আছে। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। প্রস্বেদনের মাধ্যমে, এখানে এই লাইনটা ভাইয়া তুমি ঠোঁটস্থ করে ফেলো, এই লাইনটা তুমি ঠোঁটস্থ করে ফেলো, এবং এই লাইনে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে এইটা, প্রস্বেদনের মাধ্যমে এবং ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। কি বললো এখানে? প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, এটা তো পরে আসলাম একটু আগে। এই একই লাইন আবার দিয়ে রাখছে যে শ্বসনের সময়ের এটা আবার এখানে দিয়ে রাখছে। এরপরে কি? আদান প্রদান। এরপর হচ্ছে গ্লুকোজ থেকে পুষ্টি উপাদান, তারপর হচ্ছে অক্সিজেন এবং লসিকায় বহন, তোমার হচ্ছে গ্লুকোজ বলছি, রক্ত থেকে পুষ্টি উপাদান এবং অক্সিজেন লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন, এই ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব কি কি বললাম, আমি আরেকবার লাস্টবার বলতেছি, এটা তোমার ভাইয়ের ঠোঁটস্থ করে নেওয়া লাগবে। ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব কি কি? প্রথম কথা, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, ব্যাপন প্রক্রিয়ায়। আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। এরপরে হচ্ছে আমাদের দেহে শ্বসনের সময় গ্লুকোজকে ভাঙার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়, এই অক্সিজেনটাও ব্যাপন প্রক্রিয়া আমাদের দেহে ঢুকতেছে। এরপরে উদ্ভিদের দেহে প্রস্বেদনের মাধ্যমে যে পানিটা বের করে দেয় সেটা কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। এরপরে
রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন, এগুলো হচ্ছে লসিকায় বহন হয়। কোন প্রক্রিয়ায় বহন হয়? ব্যাপন প্রক্রিয়ায়। এবং লসিকা থেকে আবার কোষে পরিবহন হয়, কোন প্রক্রিয়ায় হয়? ব্যাপন প্রক্রিয়ায়। শেষ। আমি যেগুলো বলছি এগুলো তোমার সুন্দর করে মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে? ওকে, এতটুকু অংশ মুখস্থ। এটা কিন্তু সৃজনশীলও আসবে মুখস্থ। আচ্ছা, ব্যাপন শেষ। এবার আসেন, আচ্ছা কোশ্চেনগুলো সলভ করে দিই। বেলি ফুলের গন্ধ ছড়ায় কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ায় কি হয়? কোষে অক্সিজেন পরিবহন হয়, প্রাণীর শ্বসন কার্য পরিচালনা করে, উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কোষ হতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অ্যান্সার হবে কয়টা? তিনটাই। দেখো, মিতু একটা বেকারির পাশে দিয়ে যাইতেছিল, মানে যেসব জায়গায় বিস্কুট তৈরি করা হয় ওটাকে বলা হয় হচ্ছে বেকারি। স্কুলে যাওয়ার সময় লক্ষ্য করলো বেকারির তৈরি বিস্কুটের সুবাসে চারপাশে ভরে গেছে। বেকারির গন্ধটা কিন্তু অসাধারণ লাগে, বুঝছো? সেই সুন্দর লাগে, মানে আরো যখন পেটে ক্ষুধা নিয়ে তুমি বেকারির সামনে দিয়ে যাবে, মনে হবে বেকারির ভিতরে খায়া ফেলি সব, এরকম মনে হবে। আচ্ছা, বিস্কুটের সুবাসে চারপাশে ভরে গেছে। উক্ত কার্যক্রমের সাথে মিতু তার পাঠ্য বইয়ের একটি বিশেষ প্রক্রিয়া মেল পেল। তার মানে এই যে বেকারির ভিতরে বিস্কুটের যে সুগন্ধটা চারপাশে ছড়ায় গেছে, সেটা কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। উল্লেখিত প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ থেকে প্রস্বেদনের মাধ্যমে পানি নিষ্কাশন করে, ঠিক আছে। উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ঠিক আছে। লসিকা থেকে কোষে পানি পরিবহন করে, সেটাও ঠিক আছে। তিনটাই হবে, তাই না? আচ্ছা, এবার আসো অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়টির ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। অভিস্রবণ পড়ার আগে তোমাকে একটা জিনিস এখন জানা লাগবে, সেটা হচ্ছে পর্দার বৈশিষ্ট্য। সেই জিনিসটা আমরা আগে দেখে আসি, তারপরে এখানে আবার আসতেছি। এখন আমি তোমাকে কিছু বেসিক পড়াবো, এই বেসিকগুলো তুমি গুরুত্ব দিয়ে শুনবা, তাহলে তোমার অনেক কিছু ক্লিয়ার হবে। প্রথম কথা, এখানে কি দেখতে পাইছো? দেখো তো, একটা গ্লাসের ভিতরে কঠিন কিছু পদার্থ আমরা দেখতে পাইতেছি এবং পানি দেখতে পাইতেছি। আচ্ছা, কঠিন পদার্থগুলো হচ্ছে এখানে চিনি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে কঠিন যে পদার্থগুলো দেখতে পাইতেছো, এই চিনিগুলোকে বলা হয় কি জানো? দ্রব। আচ্ছা, এই যে পানিটা দেখতে পাইতেছো, পানিটা বেশি পরিমাণে আছে, এটাকে বলা হয় হচ্ছে দ্রাবক। আচ্ছা, আর এই যে দ্রবণটা দেখতে পাইতে এই যে মিক্সচারটা দেখতে পাইতেছো, এটাকে বলা হয় হচ্ছে দ্রবণ। মানে চিনি আর পানি মিশে যেই মিক্সচারটা তৈরি করতেছে, এটাকে বলা হইতেছে কি? দ্রবণ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি? দ্রবণ। প্যাঁচ বাঁধানো যাবে না। তার মানে তুমি ধরো চিনি দিয়ে পানি দিয়ে শরবত তৈরি করছো, তার মানে চিনিটা দ্রব, পানিটা কি? পানিটা দ্রাবক। আর তুমি যে পুরো মিশ্রণ করছো এই দুইটার মিশ্রণ করার পরে ওইটার নাম হয়ে গেছে দ্রবণ। ক্লিয়ার হয়েছে? এই অর্ধবেদ্য পর্দা, মানে এই যে একটু পরে আমি যা পড়াবো সেটা পড়ানোর জন্য এই বেসিকটা গুরুত্বপূর্ণ। তুমি তার মানে এটা মুখস্থ করে ফেলো যে দ্রবণের ভিতরে যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রব। চিনি কি কম পরিমাণে থাকে না? কম পরিমাণে থাকে, দ্রব। আচ্ছা, পানিটা হচ্ছে দ্রাবক, আর দ্রবণ কি? এই দুইটার মিক্সচারকে মিশ্রণ করার পরে যেটা তৈরি হইতেছে সেটা হচ্ছে দ্রব, ঠিক আছে। আচ্ছা, বলো, এই যে একটা পলিথিনে ব্যাগ, এর ভিতরে আমি এখন যদি কোনো কিছু দেই, পানি দিলাম ধরো, সে কি ভেদ করতে পারবে? পানিটা কি এই পলিথিন ভেদ করে চলে আসতে পারবে না। যদি ফুটা থাকে জায়গায় ফুটো থাকে যদি, তাহলে তো আলাদা বিষয়, কিন্তু ফুটো নাই, তার মানে কি পানি ভেদ করতে পারবে না? তার মানে এটা কি? অভেদ্য পর্দা, তাই না? অভেদ্য পর্দা। আচ্ছা, এই যে ছাঁকনি, তোমরা দুধ ছাঁকো না? আমরা যখন দুধ জাল দেওয়া হয় তার আগে কি দুধ ছাঁকা হয় বা আরো অনেক কিছু করা হয়, এটা দিয়ে কি ছাঁকার পরে কি ছাঁকা যায় না? মানে এটা দিয়ে কি কোনো কিছু যদি দেওয়াও, তার মানে নিচে দিয়ে যাইতে পারে, তার মানে এটা কি? এটা হচ্ছে ভেদ্য পর্দা, ভেদ করতে পারতেছে, ভেদ্য পর্দা, ঠিক আছে। এরপর এটা দেখো, এইটা হচ্ছে কিসমিসের উদাহরণ। তোমরা কিসমিসকে পানির ভিতরে যদি ডুবায় রাখো, কিছুক্ষণ পরে দেখবা কিসমিসটা ফুলে উঠতেছে, মানে কিসমিসটার ভেতরে পানি ঢুকতেছে। তার মানে কিসমিসের যে আবরণটা ছিল, এই আবরণটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। সব কিছুকে সে প্রবেশ করতে দেয় না, অর্ধভেদ্য পর্দা, ঠিক আছে। অর্ধভেদ্য পর্দা, অর্ধেক ভেদ করতে পারবা, ঠিক আছে। অর্ধভেদ্য পর্দা। তিনটা পর্দা পড়াইলাম, একটা কি?
এটা হচ্ছে অভেদ্য পর্দা, তুমি ভেদই করতে পারবা না এটাকে, এটা থেকে কোনো কিছু তুমি পাস করতে পারবা না। তারপরে একটা হচ্ছে ভেদ্য পর্দা, এটার তুমি এক পাশে কিছু দিলে অপর পাশ দিয়ে তুমি এটা ভেদ করতে পারে বা বাইর হইতে পারবে। এরপর এটা কি, এরপর এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, মানে অর্ধেক ভেদ করতে পারবা, মানে সব জিনিস এটা ভেদ করতে পারে না, এই পর্দাটাকে সব জিনিস ভেদ করতে পারে না, পারমিশন লাগে। আচ্ছা, এটা পড়াইলাম কেন, এখন তুমি এটা পড়তে আসো। দেখো, অভিশ্রবণ প্রক্রিয়াকে বোঝার জন্য আমাদের যে বিষয়ে ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। পর্দাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা। অভেদ্য, অভেদ্য, ভেদ্য, অর্ধভেদ্য। অভেদ্য কি? যে পর্দা দিয়ে দ্রাবক, দ্রব উভয় প্রকার পদার্থের কোনো অণুই চলাচল করতে পারে না, তাকে অভেদ্য পর্দা বলে। দ্রাবক, দ্রব কিছুই চলাচল করতে পারে না। দ্রাবক বলতে কিসের কথা বলছি? পানি। দ্রবর বলতে কি বলছি? চিনি বুঝাইছি, তুমি আরো অন্য কিছু দিতে পারো, লবণও দিতে পারো। আচ্ছা, তার মানে যেই পর্দা দিয়ে এই দ্রাবক, দ্রবক কিছুই ভেদ করতে পারে না, তাকে বলা হয় হচ্ছে অভেদ্য পর্দা। এখন এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলার এক্সাম্পল গুলো যে দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো ভাই মারাত্মক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করবে, আর এই অভেদ্য, ভেদ্য, অর্ধভেদ্য এই 3টার এক্সাম্পল, উদাহরণ থেকে কোশ্চেন করবে না, এটা কখনো সম্ভবই না, এটা কখনো সম্ভবই না। কোশ্চেন করবেই, 100% কোশ্চেন করবে। আচ্ছা, তার মানে অভেদ্য পর্দার এক্সাম্পল গুলো কি কি? পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর। পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর সুন্দর করে মুখস্থ করে ফেলা লাগবে। হ্যাঁ, তার মানে তোমাকে আমি এখানে একটা ছন্দ দিয়ে দিতে পারি, এটা আমি এইমাত্রই বানাইলাম, পুকি। পুকি, ঠিক আছে? পুতে হয়েছে পলিথিন, কিতে হচ্ছে কিউটিনযুক্ত কোষ প্রাচীর বা কোষ প্রাচীর, কতে কোষ প্রাচীর। পুকি। আচ্ছা, ভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক, দ্রব উভয় চলাচল করতে পারে। যে পর্দা দিয়ে দ্রাবক, দ্রব উভয় চলাচল করতে পারে। এখানে চলাচল করতে পারতো না, কিন্তু এইখানে চলাচল করতে পারে, চলাচল করতে পারে। দ্রাবক, দ্রব উভয় প্রকার অণুই সহজে চলাচল করতে পারে, তাকে ভেদ্য পর্দা বলে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে কোষ প্রাচীর। এক্সাম্পল হয়েছে কি? কোষ প্রাচীর। ভেদ্য পর্দার এক্সাম্পল কি? কোষ প্রাচীর। ঠিক আছে? ওকে ওকে, ইয়েতে আসে, দেখো কি কি আসছে এই পর্যন্ত। দেখো, কোনটি অভেদ্য পর্দা? চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, আবার চট্টগ্রাম বোর্ড। কোনটি অভেদ্য পর্দা? এটা কি বোঝা হইতেছে? তো দেখতে পাইতেছ? হ্যাঁ, কোনটি অভেদ্য পর্দা? কিউটিন যুক্ত কোষ প্রাচীর। এটাও কোষ প্রাচীর, এইটাও কোষ প্রাচীর, কিন্তু যেটাতে কিউটিন থাকবে, যেই কোষ প্রাচীরে কিউটিন নামক পদার্থ থাকবে, সেটা অভেদ্য। সেটা কি? অভেদ্য। কোষ প্রাচীর এখানেও আছে, এখানেও আছে, দেখছ? কোষ পর্দা, কোষ প্রাচীর একই কথা। তার মানে কিউটিন যুক্ত কোষ প্রাচীর হচ্ছে অভেদ্য, কিন্তু শুধু কোষ প্রাচীর যদি দেওয়া থাকতো তাহলে ভেদ হয়ে যেত, ভেদ করা যায়। কোনটি অভেদ্য? পলিথিন। কোষ পর্দা, মাছের পটকার পর্দা, কোষ প্রাচীর। এখানে এই যে পলিথিন দেওয়া আছে, তার মানে পলিথিন। আচ্ছা, এরপরে আসো, কোনটির মাধ্যমে দ্রাবক, দ্রব উভয় পদার্থের অণু সহজে চলাচল করতে পারে? তার মানে কি? ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা এখানে কি আছে? কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর, কিউটিন যুক্ত কোষ প্রাচীর, কিন্তু শুধু কিউটিন যেই কোষ প্রাচীরের উপরে আছে, সেই কোষ প্রাচীর দিয়ে কোনো কিছু তুমি ভেদ করতে পারবা না। ঠিক আছে? ওকে। কোন পর্দা দিয়ে দ্রব ও দ্রাবক উভয় চলাচল করতে পারে? কোন পর্দা দিয়ে? কোষ প্রাচীর দিয়ে। কোনটি ভেদ্য পর্দা? ভেদ্য মানে হচ্ছে ভেদ করতে পারবা। দেখো তো কতবার আসছে এই সিম্পল কোশ্চেন, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এই একটা সিম্পল কোশ্চেন কতবার আসছে, তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা তুমি বুঝতে পারছো? অভেদ্য, ভেদ্য, আর আরেকটা আছে হচ্ছে অর্ধভেদ্য। অর্ধভেদ্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যে পর্দা দিয়ে কেবল দ্রাবক অণু চলাচল করতে পারে, মানে হয়েছে কি? পানি। দ্রাবক বলতে কি বুঝাইছিলাম? দ্রাবক বললেই তোমার মাথায় আসবে পানি। দ্রব বললেই তুমি মনে রাখবা চিনি বা লবণ, এই টাইপের কোনো কিছু। শুধুমাত্র দ্রাবক অণু চলাচল করতে পারে, কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না। সেটা হচ্ছে কি ভাই? দ্রব অণু চলাচল করতে পারে না, তাকে বলা হচ্ছে অর্ধভেদ্য। ওই যে বললাম না, সবাইকে সে পাস হইতে দেয় না। অর্ধভেদ্য পর্দা সবাইকে পাস হইতে দেয় না, সে শুধুমাত্র দ্রবকে পাস করতে দিবে, মানে যাইতে দিবে, ধ্রুবকে যাইতে দিবে, কিন্তু সরি, দ্রাবককে যাইতে দিবে, কিন্তু ধ্রুবকে যাইতে দিবে না। ধ্রুবকে যেতে দিবে না। এর জন্য এটাকে বলা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তার মুডের উপর তোমার ডিপেন্ড করা লাগবে। হ্যাঁ,
তার মুড ভালো থাকলে সে তোমাকে যাইতে দিবে, আর নাহলে যাইতে দিবে না। আচ্ছা, এক্সাম্পলগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। কোষ পর্দা, ডিমের খোসা, ডিমের খোসার ভিতরের পর্দা, তারপর হচ্ছে মাছের পটকার পর্দা, জীবজন্তুর পিত্তথলির পর্দা। মাছের পটকা দেখছো না? মাছের পটকাও কি অর্ধবেদ্য। ডিমের খোসার ভেতরের পর্দা, তার মানে আমি তোমাকে আজকের পড়ানোর ক্ষেত্রে প্রথমে বলছিলাম যে ডিমের খোসা পানি ভেদ করতে পারে। ডিমের খোসাকে পানি ভেদ করতে পারে মানে তুমি ডিমের খোসার ভিতরে তুমি পানি নিয়ে রাখলা, দেখবা আস্তে আস্তে পানিটা কমে যাবে, মানে ভেদ করে করে নিচ দিয়ে মানে অপর পৃষ্ঠা দিয়ে বের হয়ে যাইতে থাকবে। তার মানে ডিমের খোসার যে প্রাচীর আছে, এই যে খোসা, এই খোসাটা কি অর্ধভেদ্য। অর্ধভেদ্য, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, কোষ পর্দা, কোষ পর্দা, কোষ প্রাচীরের কথা বলে না, কোষ পর্দার কথা বলছে। ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের পটকার পর্দা, আর হচ্ছে জীবজন্তুর পিত্তথলি। 4টা জিনিস দেওয়া আছে অর্ধবেদ্যর ক্ষেত্রে। দেখো এক্সাম্পল, কোশ্চেন দেখো। ডিমের খোসার, একটু বড় করা উচিত না? হ্যাঁ। ডিমের খোসার ভেতরে পর্দার মধ্য দিয়ে কোনটি চলাচল করতে পারে? দ্রাবক চলাচল করতে পারে। দ্রাবক মানে কি? পানি। কোন পর্দা দিয়ে শুধু দ্রাবক চলাচল করে? অর্ধবেদ্য পর্দা। এখন অর্ধবেদ্য পর্দার এক্সাম্পল এখানে কি দেওয়া আছে? মাছের পটকা, মাছের পটকা। কোনটি অর্ধবেদ্য পর্দা? অর্ধবেদ্য পর্দা কোষ পর্দা। কোষ পর্দা, কোষ প্রাচীর দেওয়া আছে, কিউটিনযুক্ত কোষ প্রাচীর দেওয়া আছে। প্যাঁচ বাঁধানো যাবে না। কোষ পর্দা, কোষ প্রাচীর, কিউটিনযুক্ত কোষ প্রাচীর, 3টা জিনিস আছে, প্যাঁচ বাঁধানো যাবে না কিন্তু। আচ্ছা, 3 জায়গায়। কিউটিনযুক্ত কোষ প্রাচীর কি? অভেদ্য। কোষ প্রাচীর কি? ভেদ্য। কোষ পর্দা কি? অর্ধভেদ্য। আচ্ছা, মাছের পটকার পর্দা কোন ধরনের পর্দা? মাছের পটকার পর্দা কোন ধরনের পর্দা? অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য নয় কোনটি? অর্ধবেদ্য নয় কোনটি? কোষ পর্দা অর্ধবেদ্য, ডিমের খোসার পর্দা অর্ধবেদ্য, জীবজন্তু পিত্তথলি অর্ধবেদ্য, কিন্তু কোষ প্রাচীর অর্ধবেদ্য না। কোষ প্রাচীর কি? পুরাটাই ভেদ্য। আচ্ছা, পানিতে ডুবানোর ফলে কিসমিস, আচ্ছা এই কোশ্চেনটা কি এখানকার? এখানকার না। পানিতে ডোবানোর পরে কিসমিস মধুতে রাখলে কি ঘটে? অভিস্রবণ প্রক্রিয়া। আচ্ছা, এটা 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 এখানকার না, এইটা হচ্ছে অভিস্রবণের পড়া। এখানে আসলো কেমনে? নিচে কি অভিস্রবণ আছে নাকি? হ্যাঁ, মেবি। আচ্ছা, আমরা লক্ষ্য করেছি যদি একটি শুকনো, আচ্ছা আমরা তো অভিস্রবণই পড়তেছি, এর জন্যই তো মাথা নষ্ট হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি যদি একটি শুকনো কিসমিসকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, সেটি ফুলে ওঠে। এটি কিসমিস দ্বারা পানি শোষণের কারণে ঘটে, এবং পানি শোষণটা ঘটে হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। তার মানে কিসমিসের ভেতরে যে পানি যাইতেছে সেটা কোন প্রক্রিয়ায় যাইতেছে? অভিস্রবণ প্রক্রিয়ায় যাইতেছে। কিসমিসের ভেতরে তো মিষ্টি পদার্থ আছে, তাই না? কিসমিস খাইছো না? মিষ্টি পদার্থ আছে, সেইটা কি বাইরে হয়ে আসতেছে? না। কিসমিসের ভেতরে যে মিষ্টি পদার্থটা আছে ওইটা হচ্ছে তোমার দ্রব, আর যেটা পানিটা তোমার হচ্ছে কিসমিসের ভিতরে ঢুকতেছে এটা হচ্ছে দ্রাবক। আমরা একটু আগে পড়ে আসলাম অর্ধবেদ্য পর্দা কি? দ্রাবককে ঢুকতে দিবে, দ্রবকে বাইরে হইতে দিবে না। তার মানে কিসমিসের ভেতরে পানি ঢুকতে পারতেছে, কিন্তু কিসমিসের ভেতরের যে মিষ্টি পদার্থটা আছে সেটা বাইরে হইতে পারতেছে না। তার মানে কিসমিসের উপরের যে প্রাচীরটা আছে কি? সেটা অর্ধবেদ্য। অর্ধবেদ্য, ঠিক আছে? আচ্ছা, অভিস্রবণও এক প্রকার ব্যাপন। এই লাইনটা গুরুত্বপূর্ণ। অভিস্রবণ এক প্রকারের ব্যাপন। অভিস্রবণ এক প্রকারের ব্যাপন, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন দিয়ে বসে থাকবে, কোশ্চেন দিয়ে বসে থাকবে এই লাইনটা। অভিস্রবণ কেবল তরলের ক্ষেত্রে ঘটে। এই যে আরেকটা কোশ্চেন, যে তোমাকে বলবে নিচের কোনটি শুধুমাত্র তরলের ক্ষেত্রে ঘটে? কোশ্চেন দিয়ে বসে থাকবে, ওখানে দেওয়া থাকবে ব্যাপন, অভিস্রবণ, এরপরে আরো কোশ্চেন আছে, ইমবাইবিশন, এগুলো দেওয়া থাকবে। তার মানে অভিস্রবণ ঘটে কিসের ক্ষেত্রে? শুধুমাত্র তরলের ক্ষেত্রে। এবং একটি অর্ধবেদ্য পর্দা অভিস্রবণের 2টি তরলকে পৃথক করে রাখে। একটি অর্ধবেদ্য পর্দা, কোন পর্দা? সব পর্দার কথা কিন্তু বলে নাই। অর্ধবেদ্য পর্দা অভিস্রবণের সময় 2টি তরলকে পৃথক করে রাখতেছে, ঠিক আছে? আচ্ছা, কিসমিসের উদাহরণ দিয়ে বিষয়টা এখানে বোঝানো হলো। আচ্ছা, আমরা জানি 2টি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয়। এবং লক্ষ্য করে দেখো, কিসমিসের ভেতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিসমিসগুলো কুঁচকে গেছে। কিসমিসগুলোকে পানিতে রাখলে পানি শোষণ করে আবার ফুলে উঠবে, কারণ কিসমিসের ভেতরে শর্করা গাঢ় দ্রবণ একটি পর্দা পানি থেকে পৃথক হয়ে আছে। ফলে শুধু পানির অণু কিসমিসের অভ্যন্তরে
অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে। শুধু পানির অণু, কিন্তু শর্করা অণু এই রকম পর্দা ভেদ করে আসতে পারতেছে না, এবং এই ধরনের পর্দাকে অর্ধবৃত্ত পর্দা বলে। মানে কি বললাম, ঘুরাই ফিরাই সেই একই কথা। কিসমিসের ভেতরে যে বস্তুটা আছে, আমি তোমাকে একটু আগে বলছি মিষ্টি, তাই না? মিষ্টি, ওইটাকে বলা হয় হচ্ছে শর্করা। শর্করা, ঠিক আছে? তো এই কিসমিসের ভেতরের এই শর্করাটা বাহিরে আসতে পারতেছে না, কারণ কিসমিসের যে বাহিরের আবরণটা সেটা হচ্ছে অর্ধবেদ্য। অর্ধবেদ্য, কিসমিসের চামড়াটা অর্ধবেদ্য, কিন্তু বাহির থেকে কিসমিসের ভেতরে পানি যাইতে পারতেছে, কারণ অর্ধবেদ্যর তোমার রুলসই তো এরকম, অর্ধবেদ্য পর্দার নিয়মই এরকম, সে শুধুমাত্র দ্রাবককে ঢুকতে দিবে, কিন্তু ভেতর থেকে দ্রবকে বাহির হইতে দিবে না। আচ্ছা, এখন আসো, এই যে অসমোসিস বা অভিস্রবণ আমরা পড়লাম, এটার সংজ্ঞা তোমার মুখস্থ করা লাগবে। তার মানে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব বেশি ঘনত্ব দুটি দ্রবণ অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করা হলো, এবং দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বলে। সুন্দর করে এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা, সুন্দর করে এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। অভিস্রবণের সংজ্ঞা কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যাপনের সংজ্ঞা ইজি, প্রচ্ছেদনের সংজ্ঞাও ইজি, কিন্তু অভিস্রবণের সংজ্ঞায় প্যাচ আছে। এর জন্য স্যাররা করে কি, অভিস্রবণের সংজ্ঞাটাই দেয়। অভিস্রবণের সংজ্ঞাটাই দেয়। আচ্ছা, মুখস্থ করে ফেলবা। এখন আসো, অভিস্রবণকে ব্যাপনও বলা হয় কারণ উভয় প্রক্রিয়ায় একই ঝিল্লি থাকে, ঠিক আছে? ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলতে থাকবে অভিস্রবণ। যখন কিসমিসের ভেতরের পানির পরিমাণ আর বাহিরের পানির পরিমাণ সেম হয়ে যাবে, ঘনত্ব মানে ফুল হয়ে যাবে, তখন এই ভেতরে কিসমিসের ভেতরে পানি ঢোকা বন্ধ হয়ে যাবে। মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা ভুল, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে অ্যান্সার হবে 1 ও 2। কিসমিসের অভ্যন্তরে পানি যে প্রক্রিয়ায় প্রবেশ করে, কোন প্রক্রিয়া প্রবেশ করে? অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়া, নট প্রচ্ছেদন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হয়েছে, একটা এরকম ভেজা কিসমিস মানে পানিতে ডুবায় তাকে অলরেডি খাওয়ায় দাওয়ায় মোটা করে ফেলছো, এই টাইপের একটা কিসমিসকে তুমি যদি আবার মধুর ভিতরে নিয়ে এসে দাও, তখন কি হবে? তখন আবার কিসমিস থেকে পানি বাহির হয়ে যাবে। কি কারণে জানো? কি কারণে? কারণ কি? কারণ হচ্ছে, আমরা একটু আগে পড়ে আসছি কি, যে অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায়। মধুর ভিতরে কি পানি আছে? নাই, খুবই কম, কিন্তু কিসমিসের ভিতরে পানি আছে। তখন কি হইতেছে? পানিটা কিসমিসের ভিতর থেকে মধুর ভিতরে চলে যাইতেছে, এই কারণে তখন কিসমিসটা আবার শুকায় যাইতেছে। এই যে পানিতে ডুবানো ফুলে যাওয়া কিসমিস মধুতে রাখলে কি ঘটে? অভিস্রবণ ঘটে। শুকনো কিসমিস পানিতে রাখলে ফুলে ওঠে কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়া। একই কথা, কিসমিসের কথা বললেই তুমি অভিস্রবণ দাগায় দিবা, কিসমিসের কথা বললেই অভিস্রবণ। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। মধুতে কিসমিস রাখলে কোন প্রক্রিয়া তোমার হচ্ছে কিসমিসটা আবার হয়ে যাইতেছে, কুচকায় যাইতেছে, কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়া। 2019 সালে আসছে কুষ্টিয়া বোর্ডে, নাকি কুমিল্লা বোর্ড হবে। ওকে, এবার আসে অভিস্রবণের গুরুত্ব। জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধবৃত্ত পর্দা হিসেবে কাজ করে। মানে আমাদের যে কোষের যে আবরণ আছে, সেই আবরণ অর্ধবৃত্ত পর্দা হিসেবে কাজ করে, এবং এই অর্ধবৃত্ত পর্দা দিয়ে তোমার হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমের মাধ্যমে প্রবেশ করে বা বাইরে আসে। মানে এটা হচ্ছে উদ্ভিদের কথা বলছে। তার মানে উদ্ভিদের যে কোষ আছে, আমাদের কোষও অর্ধবেদ্যই। আচ্ছা, উদ্ভিদের যে কোষ আছে, উদ্ভিদের দেহে যে কোষ আছে, সেই কোষটা কি তোমার হচ্ছে অর্ধবেদ্য পর্দা দিয়ে আবৃত। এই কারণে মূলরোম থেকে যে পানিটা আসে, এই পানিটা মূলরোমের মাধ্যমে যে প্রবেশ করতেছে, সেটা কি অভিস্রবণ প্রক্রিয়া প্রবেশ করতেছে। আচ্ছা, কোষস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষরসে পরিণত করে। কোষের ভেতরের যে পানি থাকে, সেই পানিটার ভিতরে খনিজ লবণ দ্রবীভূত হয়ে সেটা কোষরসে পরিণত হয়। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য অভিস্রবণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় উদ্ভিদ কোষের রস স্ফীতি হয়, মানে রস বৃদ্ধি পায়, উদ্ভিদ কোষের রস বৃদ্ধি পায়। এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে, এবং অভিস্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে।
প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। তার মানে অভিস্রবণের গুরুত্ব কি কি বললাম বলেন? অভিস্রবণের গুরুত্ব কি কি বললাম? আমরা বললাম যে হচ্ছে আমাদের যে কোষ আছে, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, এই কোষগুলো কি অর্ধবেদ্য, কোষ আবরণটা হচ্ছে অর্ধবেদ্য, এই জন্য পানি ঢুকতে পারে কোষের ভিতরে। ঠিক আছে, মূলরোম থেকে যে পানিটা, মূলরোমের মাধ্যমে যে পানিটা উদ্ভিদ দেহে প্রবেশ করতেছে সেটা কি অভিস্রবণ প্রক্রিয়া প্রবেশ করতেছে। একটা এক্সাম্পল, একটা গুরুত্ব পেয়ে গেল। 2 নম্বর গুরুত্ব কি? এই অভিস্রবণ প্রক্রিয়ার কারণে উদ্ভিদের কোষ রস স্ফীতি হচ্ছে বা কোষ রস বাড়তেছে। 3 নম্বর, কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করতেছে এবং ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারতেছে। তার মানে তুমি একটা গাছ মরে যাইতেছে, ওই গাছে তুমি যদি গোড়ায় পানি দাও, দেখবা গাছটা আবার জেদা হয়ে উঠতেছে, মানে জেদা বলতেছে জিন্দা হয়ে উঠতেছে বা বড় মানে বেঁচে উঠতেছে। আবার কি কারণে? কারণ তুমি যখন পানি দিছো, শিকড় বা মূলরোম সেই পানিটা শোষণ করছে। কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়া। শোষণ করার করিডোরে সে পাতাটাতে পাঠায় দিছে, পাতাতে পাঠাইছে, কাণ্ডতে পাঠাইছে, তখন গাছটা আবার সতেজ হয়ে উঠছে। সেম ভাবে ফুলের পাপড়ি। তার মানে তুমি এখন থেকে দেখতেছো, তোমরা গোলাপে দেখছো না অনেক সময় যে ফুলের পাপড়ি আস্তে আস্তে ফুটে, কি কারণে ফুটে? এই জিনিসটা কন্ট্রোল করে কে? এই অভিস্রবণ প্রক্রিয়ায় পানি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে, অভিস্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। অন্ত্র বলতে তোমরা এখন এত কিছু বুঝবা না, আমি নর্মালি বলি নাড়ি ভুঁড়ি। প্রাণীর নাড়ি ভুঁড়িতে তোমার এই খাদ্য শোষিত হয় অভিস্রবণের মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে। অভিস্রবণের গুরুত্ব বোঝা গেছে, মুখস্থ করে ফেলা লাগবে। আমি যখন সৃজনশীল সলভ করাইতে যাব, তখন আমি কিন্তু এত ডিটেলস বলবো না, আমি খালি বলবো ওই যে অভিস্রবণের গুরুত্ব পড়াইছি, ওই যে ব্যাপনের গুরুত্ব পড়াইছি, ওগুলাই। ওকে, তার মানে এই অংশটুকু তোমার মুখস্থ করে ফেলা লাগবে। তোমাকে কি আমি হুবহু মুখস্থ করতে বলতেছি না, তুমি জাস্ট দাগানো অংশগুলো মুখস্থ করে ফেলবা। দেখো এখান থেকে কত পরিমাণে এমসিকিউ আসছে, এখান থেকে ও কত এমসিকিউ আসি আছে। অভিস্রবণের ফলে উদ্ভিদ কোষের রসের স্ফীতি হয়, ঠিক আছে। পাপড়ি খোলা বা বন্ধ হয়, ঠিক আছে। কাণ্ড ও পাতা সতেজ রাখে, ঠিক আছে। 3টাই হবে অ্যান্সার। পিঙ্কি, বাপরে বাপ, নাম আর পায় নাই। পিঙ্কি তার জন্মদিনে মেহমানদের জন্য চিনির শরবত তৈরি করছে। আচ্ছা, সকালে পানিতে ভিজিয়ে রাখা গোলাপ ফুলের কলি বিকেলে দেখলো সে সম্পূর্ণরূপে ফুটে গেছে। মানে সে সকালবেলা পানির ভিতরে গোলাপ ফুলের কলি ডুবায় রাখছে, বিকালে দেখছে ফুটে গেছে। আচ্ছা, তার মানে সে যে চিনির শরবত তৈরি করছে, এখানে কি ঘটছে? এখানে ব্যাপন ঘটছে। আর এই যে গোলাপ ফুল যে ফুটে গেল, কিভাবে ফুটলো? অভিস্রবণের কারণে ফুটছে। তার মানে প্রথমটা ব্যাপন আর দ্বিতীয়টা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণের জন্য কি প্রয়োজন? অর্ধবেদ্য পর্দা প্রয়োজন, ঠিক আছে। এবং অভিস্রবণের মাধ্যমে প্রাণীর নাড়িভুঁড়ি বা অন্ত্রে খাদ্য শোষিত হয়, ঠিক আছে। দ্রাবক অণু বেশি ঘনত্ব দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যায়। এটা কি হবে? না, এখানে উল্টাটা হবে। এখানে কি হবে? উল্টাটা কি হবে? উল্টাটা হবে, যে দ্রাবক অণু বেশি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় অভিস্রবণের ক্ষেত্রে। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কি হয়? বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দিকে যাইতে থাকে। কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে উল্টা হয়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়। ঠিক আছে, প্যাঁচ বাঁধানো যাবে না কিন্তু। আমি এটা বলছি, লিখে নিছো কি? লেখো নেই, মনে তো জীবনেও থাকবে না যদি না লিখে নাও, মনে জীবনেও থাকবে না। আমি আবার বলতেছি, লিখে নাও। ব্যাপনে কি হয়? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যায়। কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে কি হয়? দ্রাবক কম ঘনত্বের স্থান, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়। ঠিক আছে, ওকে। এবার আসো পার্ট নাম্বার 5, উদ্ভিদের খনিজ লবণ, উদ্ভিদের পানি ও খনিজ লবণ। এখন আসো আমরা পার্ট নাম্বার 5 শুরু করি, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। আচ্ছা, তার আগে জানা লাগবে আমাদের শোষণ জিনিসটা কি। শোষণ জিনিসটা কি? আচ্ছা, তোমরা কি ছোটকালে বা এখনো দুধ খাও, তাই না? দুধ তো খাও, গ্লাসে করে দুধ খাও। তো যখন দুধ খাও তখন কি করো? চুমুক দাও, তাই না? বলে কি চুমুক দিয়ে খাও। এই চুমুক দেওয়াটা হচ্ছে এক প্রকারের শোষণ। ঠিক আছে, শোষণ করা মানে হচ্ছে শুষে নেওয়া, মানে হচ্ছে টেনে নিয়ে আসা। তো উদ্ভিদের যে মূল, উদ্ভিদের যে মূলের মাটি, আমি 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 ওই পিকচারটাতে যাই, কই দেখি পিকচারটা, কই পিকচারটা, এই যে উদ্ভিদের যে শিকড় বা মূলরোম, তাই না? বা মূল, এই মূলটা কি করে? মাটির ভিতরে যত পানি থাকে এই পানিগুলোকে শোষণ করে বা শুষে নিয়ে আসে বা চুষে নিয়ে আসে।
ঠিক আছে, শোষণ করে, এই পানিটাকে শোষণ করে নিয়ে আসে। এছাড়াও পানির ভিতরে যে খনিজ লবণ থাকে সেগুলোকেও টেনে নিয়ে আসে, তাই না? এই যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহে সজীব কোষে টেনে আনার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে। আচ্ছা, স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। স্থল বলতে কি, মানে মাটির উপরে যারা বসবাস করে, যেসব উদ্ভিদ মাটির উপরে বসবাস করে তারা কি মূলরোম বা ওই যে শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে নিয়ে আসে। কিন্তু যেই উদ্ভিদগুলো পানির ভিতরে বসবাস করে তারা কি করে, পানির ভিতরে আছে না, কচুরিপানা আছে, শাপলা গাছ আছে, তারা কি করে, তারা সারা দেহ দিয়েই পানি শোষণ করে। আচ্ছা, স্থলজ উদ্ভিদগুলোর মূলরোম মাটির সূক্ষ্ম কোণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে আনাটাকে আমরা বলতেছি হচ্ছে শ্বসন। আর যেই প্রক্রিয়াতে ভিতরে ঢুকতেছে সেটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। বোঝা গেছে? আচ্ছা, এতক্ষণ ভরা আমি শিকড় বা মূলরোমের কথা বলতেছি। এই যে এটা হচ্ছে মূলরোম, এটা হচ্ছে একটা শিকড়, তাই না? এটা হচ্ছে একটা শিকড় বা মূলের এই যে গায়ের দিক দিয়ে দেখবা ছোট ছোট চুলের মতো থাকে, সেগুলো হচ্ছে মূলরোম। সেগুলো হচ্ছে মূলরোম। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো একটা শিকড় গেছে, শিকড়ের সাইডকার মূলরোম এই যে পানি, আচ্ছা এই বানানগুলো ভুল, এটা এআই পিকচার তো, বানানগুলো ভুল কিন্তু। আচ্ছা, এই যে মাটির ফাঁকে ফাঁকে কি কৈশিক পানি, এই যে মাটির ফাঁকে ফাঁকে যে পানি থাকে সেটাকে বলা হচ্ছে কৈশিক পানি। এই কৈশিক পানিকে মূলরোম অভিস্রবণ প্রক্রিয়ায় নিজের ভিতরে শোষণ করে নেয়। ঠিক আছে, শোষণ করে তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আচ্ছা, এবার আসো, মূলরোমের প্রাচীরটি ভেদ্য। মূলরোমের প্রাচীর কি? ভেদ্য, তার মানে এর ভিতর দিয়ে দ্রব ঢুকতে পারে, ভেদ্য। তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য পর্দার সংস্পর্শে আসে। মানে জিনিসটা কি বুঝতে পারো নাই? আমি আবার বলি, প্রথমে কথা হয়েছে মূলরোম কোনটা? এইটা, এই যে সাইড দিয়ে গায়ের উপর দিয়ে যে চুলের মতো, আঙ্গুলের মতো, এগুলো হচ্ছে মূলরোম। এগুলো হচ্ছে মূলরোম। তো এই মূলরোম কি করে? এই মূলরোমটার প্রাচীরটা হচ্ছে ভেদ্য এবং এরা কি করে? এরা হচ্ছে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানিটাকে শোষণ করে নিয়ে আসে। তারপরে এই মূলরোমের যে কোষ প্রাচীর আছে, সেই কোষ প্রাচীরের নিচে অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে এই পানিগুলো। তখন সেখান থেকে অভিস্রবণ প্রক্রিয়া ভেতরে ঢুকতে থাকে, অন্ত অভিস্রবণ প্রক্রিয়া ভেতরে ঢুকতে থাকে। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? প্রথমে ঘটতেছে কোনটা? ইমবাইবেশন, তারপরে ঘটতেছে হচ্ছে অভিস্রবণ। প্রথমে ঘটতেছে ইমবাইবেশন, তারপরে ঘটতেছে অভিস্রবণ। ইমবাইবেশন কি সেটা একটু নিচে আছে। আচ্ছা, মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষরসের ঘনত্ব সমান হয় না। আচ্ছা, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পৌঁছায়। এখানে কোন বাহিকার কথা বলছে? জাইলেম বাহিকার মাধ্যমে। আচ্ছা, জাইলেম বাহিকা কি তুমি বুঝতে পারো নাই? আমি তোমাকে বলি, এই যে গাছটা, কত কিছু পড়া ফেলাইছে এক ক্লাসে। এই যে গাছটার এই শিকড় দিয়ে পানি ঢুকতেছে, পানি ঢুকে এই যে পাতা পর্যন্ত যে আসতেছে, কিসের মাধ্যমে আসতেছে? পাতা পর্যন্ত যে পৌঁছাইতেছে, সেটা পৌঁছাইতেছে হচ্ছে জাইলেম বাহিকার মাধ্যমে, জাইলেম নামক রাস্তার মাধ্যমে। ঠিক আছে, তারপরে পাতার ভিতরে পানিটা যে খাদ্য তৈরি করতেছে, খাদ্য তৈরি করার পরে যে খাদ্যটা তৈরি হলো, সেই খাদ্যটা উদ্ভিদের সারা দেহে পৌঁছায় কোন গাড়ির মাধ্যমে বা কোন বাহিকার মাধ্যমে? সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম। এই পড়াটাও আছে, ফ্লোয়েম এই পড়াটাও আছে পাবা, এই পড়াটাও আছে। ঠিক আছে, শেষে দেখি মুসলাম। আচ্ছা, এটা থাকুক, আবার আমরা ওইখানে চলে যাই। কই রে বাবা, হ্যাঁ, কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এখানে কিচ্ছু নাই। এখানে জিনিসটা হচ্ছে সর্বপ্রথম উদ্ভিদের যে শিকড় আছে বা মূল আছে, মূলের যে মূল রোমগুলো আছে, এই মূল রোমগুলোর সংস্পর্শে আসে পানি।
কি প্রক্রিয়ায়? ইমবাইবেশন প্রক্রিয়ায়। আসার পরে এই মূল রোমের যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের নিচে অর্ধবেদ্য পর্দা আছে, সেই অর্ধবেদ্য পর্দার মাধ্যমে পানিগুলো অভিস্রবণ প্রক্রিয়ায় ঢুকতেছে, ভিতরে ঢুকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় যাইতেছে। এতটুকু অংশ বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, এবার আসে ইমবাইবেশন। ইমবাইবেশন অনেক কলয়েড জাতীয় পদার্থে পানিগ্রাহী। কলয়েড জাতীয় পদার্থে পানিগ্রাহী মানে পানিগ্রাহী, পানিকে গ্রহণ করে, পানি গ্রহণ করে মানে হচ্ছে পানিকে আকর্ষণ করে। আচ্ছা, উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ বিদ্যমান, যেমন স্টার্চ, সেলুলোজ, জিলেটিন। স্টার্চ, সেলুলোজ, জিলেটিন এরা কি? এরা হচ্ছে পানিগ্রাহী পদার্থ, কলয়েড ধর্মী পানিগ্রাহী পদার্থ। এরা কি? এরা হচ্ছে কলয়েড ধর্মী পানিগ্রাহী পদার্থ। এই জিনিসটা তোমার ঠাসা মুখস্থ করা লাগবে, কারণ এটা আসবে, এটা আসবে। হ্যাঁ, এটার জন্য আমি সাজ ছন্দ বানাইছিলাম হচ্ছে সাজ, স্টার্চ, সেলুলোজ, বরকের যতে জিলেটিন। ঠিক আছে, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে কলয়েড জাতীয় পদার্থ, যারা কি পানি গ্রহণ করে। এগুলো কোথায় থাকে? উদ্ভিদের দেহে থাকে, উদ্ভিদের দেহে থাকে। আচ্ছা, আজকের ক্লাসে আমি প্রথমেই বলছিলাম না যে পানির ভিতরে কাঠ পানি শোষণ করে? তুমি একটা কাঠকে পানির ভিতরে ডুবায় রাখবা, পানি শোষণ করে। কি কারণে সে পানি শোষণ করে? কারণ তার দেহের ভিতরে স্টার্চ, সেলুলোজ, জিলেটিন এই টাইপের পানিগ্রাহী পদার্থগুলো আছে, পানি গ্রহণ করে এই টাইপের পদার্থগুলো আছে, যার কারণে ওরা পানি শোষণ করে ভিতরে। বুঝতে পারছো লজিকটা? আজকের ক্লাসে আমি সর্বপ্রথম বলছিলাম যে তুমি কাঠকে পানির ভিতরে ফালায় রাখবা, দেখবা কাঠ পানি শোষণ করছে। কি কারণে শোষণ করতেছে? কারণ কাঠের ভিতরে থাকে হচ্ছে স্টার্চ, সেলুলোজ, জিলেটিন। এরা কি? এরা হচ্ছে পানিগ্রাহী বা পানি আকর্ষণ করে এই টাইপের পদার্থ, কলয়েড ধর্মী পদার্থ। ঠিক আছে, এসব পদার্থ তাদের কলয়েড ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। আর শোষণকারী পদার্থটিকে হাইড্রোফিলিক পদার্থ বলে। বলে না যে আমি ওকে ফিল করতে পারি, ভিতর থেকে ফিল করতে পারি। তো এই টাইপের পদার্থগুলো পানিকে ফিল করতে পারে, পানিকে আকর্ষণ করে। ফিলিক মানে হচ্ছে আকর্ষণ। ফিলিক মানে কি? ফিলিক মানে হচ্ছে আকর্ষণ, আর হাইড্রো মানে হচ্ছে পানি। হাইড্রোফিলিক পানিকে আকর্ষণ। সোজা কথা হচ্ছে এই পানিগ্রাহীর ইংরেজি হচ্ছে হাইড্রোফিলিক। বোঝা গেছে? বোঝা গেছে? তার মানে হাইড্রোফিলিক পদার্থের নাম বলো কয়েকটা। হাইড্রোফিলিক পদার্থের নাম বলো কয়েকটা। এই যে সাজ, স্টার্চ, সেলুলোজ, জিলেটিন। ঠিক আছে, ওকে। উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। উদ্ভিদ স্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? উদ্ভিদের জন্য মাটির জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি, খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। এরপরে হচ্ছে মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। তার মানে উদ্ভিদের জন্য খনিজ লবণের উৎস কোনটি? মাটির ভেতরে যে পানি আছে সেই পানি, এবং এই পানির ভেতরে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে বা মিশে থাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসো এমসিকিউ। কলয়েড ধর্মী পদার্থ কোনটি? সাজ, জিলেটিন। দুইবার আসছে। কোনটি কলয়েড ধর্মী পদার্থ? আবার সাজ, জিলেটিন দুইবার আসছে, দেখছ? আচ্ছা, মূল রোমের প্রাচীর কি? ভেদ্য। একটু আগে পড়ে আসছি, মূল রোমের প্রাচীর কি? ভেদ্য। নিচে কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? অভিস্রবণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত হচ্ছে জাইলেম টিস্যু। এই কোশ্চেনটার উত্তর আরেকটু পরেও আসবে, আবার আসবে। তার এছাড়াও তোমাকে আমি দেখাইলাম ওই যে অভিস্রবণ প্রক্রিয়া, উদ্ভিদ মূল রোমের মাধ্যমে শিকড় দিয়ে পানি পরিবহন করে নিয়ে আসতেছে পাতায়। কে নিয়ে আসতেছে? জাইলেম নিয়ে আসতেছে। যেন জাইলেম অভিস্রবণ প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, নট ফ্লোয়েম টিস্যু, জাইলেম টিস্যু। ঠিক আছে, ছোট করা উচিত একটু। আচ্ছা, এরপরে আসেন এই যে দেখো, খনিজ লবণ মূল রোমের সাহায্যে ভেতরে ঢুকে, তারপরে কি হইতেছে? কোন প্রক্রিয়ায় ঢুকতেছে? অভিস্রবণ প্রক্রিয়ায় ঢুকতেছে। ঢোকার পরে জাইলেমের মাধ্যমে উদ্ভিদের দেহে পৌঁছাই যাইতেছে। তার মানে কোন প্রক্রিয়ায় ঢুকতেছে? এক্স কি? এক্স হচ্ছে অভিস্রবণ। এক্স কি? অভিস্রবণ। ওকে,
এই যে এক্সাম্পল পিকচারটা এখানে আবার নিয়ে এসে দিছি আমি। আচ্ছা, এবার আসো, খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে সঙ্গে উদ্ভিদের খনিজ লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নাই, দুইটাই ভিন্নধর্মী। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না, মানে উদ্ভিদ সরাসরি পানি শোষণ করতে পারে। সোজা কথা বলতে এখানে কি বুঝাইছে, এই এতটুকু অংশ দ্বারা কি বুঝাইতেছে, উদ্ভিদ সরাসরি পানি শোষণ করতে পারে কিন্তু সরাসরি খনিজ লবণ শোষণ করতে পারে না। তাহলে সে কিভাবে শোষণ করে? খনিজ লবণের আয়নকে শোষণ করে, লবণগুলোর আয়নকে শোষণ করতে পারে। এই যে লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়, লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, শোষণ কয়ভাবে সম্পন্ন হয়? দুইভাবে, একটা হচ্ছে সক্রিয় শোষণ আর একটা নিষ্ক্রিয় শোষণ। আচ্ছা, নিচের কোনটি আয়ন হিসেবে শোষিত হয়? দেখছ কোন বোর্ডে আসছে? এটা যশোর বোর্ডে আসছে। খনিজ লবণ। আচ্ছা, মাটি থেকে খনিজ লবণ শোষণ সম্পন্ন হয় নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে, সক্রিয় শোষণের মাধ্যমে, পানি শোষণের মাধ্যমে না। খনিজ লবণের শোষণের সাথে পানি শোষণের কোনো সম্পর্ক নাই। তার মানে অ্যান্সার হবে দুইটা, নিষ্ক্রিয় শোষণ, সক্রিয় শোষণ। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা একটা কনসেপ্ট। খনিজ লবণের সাথে এই যে খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সাথে খনিজ লবণের শোষণের কোনো সম্পর্ক নাই। এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ। শেষ। এবার আসো, ট্রান্সপিরেশন বা প্রস্বেদন। প্রস্বেদন কি? প্রস্বেদন একটা তোমার হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রস্বেদনের অপর নাম কি? বাষ্পমোচন, বা মোচন মানে হচ্ছে ত্যাগ করা। এই মোচন মানে হচ্ছে ত্যাগ করা, বাষ্প ত্যাগ করা। প্রস্বেদন মানে কি? বাষ্প ত্যাগ করা। তোমার শরীরে, আমার শরীরে না, উদ্ভিদের শরীরে যদি পানি বেশি হয়ে যায় তখন উদ্ভিদ কি করে? এই প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বের করে দেয়, প্রস্বেদনের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পানি বের করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শরীরে একটা। আমরা পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য। তাই উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্প আকারে পানির এই নির্গমন প্রক্রিয়াকে প্রস্বেদন বা বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন বলে। সুন্দর করে প্রস্বেদনের সংজ্ঞা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, প্রস্বেদন পাতার মাধ্যমে হয়, আমি জানি, আমরা জানি কি যে পানি পাতার মাধ্যমে বাইর হয়ে যাচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে পাতার থেকে কিভাবে বাইর হইতেছে? পাতার ভিতরে কি গর্ত আছে? গর্তের মাধ্যমে বাইর হয়ে যাচ্ছে? হ্যাঁ, পাতার ভিতরে গর্ত আছে। খালি কি পাতার মাধ্যমে পানি বাইর হয়ে যাচ্ছে? না, লেন্টিসেল নামে একটা জিনিস আছে। তোমরা কি দেখছো উদ্ভিদের যেগুলো অনেক বয়স্ক উদ্ভিদ, সেসব উদ্ভিদের যে প্রাচীর দেখবা ফাইটে গেছে, ফাটা দেখতে পাবা। ওইসব ফাটা জায়গার মধ্যে দিয়েও পানি বের হয়, ঠিক আছে, পানি বাষ্প আকারে বের হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রস্বেদন যে হইতেছে, প্রস্বেদন হচ্ছে তিন প্রকার। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার বা ত্বকীয় প্রস্বেদন, আর হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। 3 রকমের প্রস্বেদন। কিন্তু প্রস্বেদন প্রধানত বা সবচাইতে বেশি হয় কোনটার মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্র কি? সোজা বাংলা কথায় পাতার ভিতরে গর্ত আছে, সেই গর্তকে বলা হয়েছে পত্ররন্ধ্র। সোজা বাংলা কথায় বললাম একদম। আচ্ছা, এছাড়াও কাণ্ড ও পাতার কিউটিকল, কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমেও অল্প পরিমাণ প্রস্বেদন হয়। প্রস্বেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রস্বেদন 3 প্রকার: পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, আর হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। 3 রকমের প্রস্বেদন পাইলা: পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, আর হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। 3 রকমের প্রস্বেদন পাইলা। প্রস্বেদন প্রধানত কোন মাধ্যমে হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে। এই যে প্রধানত কোন মাধ্যমে হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট। প্রধানত কোন মাধ্যমে হইতেছে? পত্ররন্ধ্রের মাধ্যমে হইতেছে। খুবই ইম্পর্টেন্ট, প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে। এখানে দেখো একটা সিরিয়াল লেখা আছে, নিচের কোনটি সঠিক? তোমাকে আমি কি পড়াইছি? সর্বপ্রথম হয় হচ্ছে ইমবাইবিশনের মাধ্যমে পানিটা মূল রোমের মাধ্যমে শোষিত হয়। ইমবাইবিশনের পরে কি হয়? অভিস্রবণ হয়। অর্ধবেদ্য পর্দার মাধ্যমে পানিটা ভেতরে ঢুকে অভিস্রবণ হয়। তারপরে ব্যাপন প্রক্রিয়ায় জাইলেমের মাধ্যমে পাতায় যায়।
পাতায় যায়, তারপর হচ্ছে পাতা থেকে প্রস্বেদন হয়। 4টা স্টেপ। সর্বপ্রথম ইমবাইবিশন, শিকড় দিয়ে ঢুকতেছে, মানে শিকড়ের কাছে আসতেছে পানিটা। তারপরে অভিস্রবণ, অভিস্রবণের মাধ্যমে ঢুকতেছে। তারপরে ব্যাপন, ব্যাপনের মাধ্যমে উপরে উঠতেছে। তারপরে মানে পাতায় যাইতেছে। তারপরে পাতা থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে প্রস্বেদন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে, এটার অ্যান্সার খ। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমার বারেও আসবে। তোমার বারেও আসবে। আচ্ছা, উদ্ভিদ মাটি থেকে পানি শোষিত করে, শারীরবৃত্তীয় প্রয়োজনে কাজে লাগায়, ঠিক আছে, বাষ্পাকারে বের করে দেয়, বিপাকীয় কাজে ব্যবহৃত করে। তিনটাই হবে, তিনটাই হবে, তিনটাই হইবে। ওকে। আচ্ছা, সাধারণত অণিবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র এবং খালি চোখে কাণ্ডের লেন্টিসেল সহজে দেখা যায়। লেন্টিসেল তো ভাই ইজি, তুমি ওই গাছের ফাটা ফাটাই হচ্ছে লেন্টিসেল। ঠিক আছে, ওকে। দেখো, এই যে পত্ররন্ধ্রের ছবি, পত্ররন্ধ্রের ছবি দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে পত্ররন্ধ্রের ছবি দেওয়া, আর এটার নিচে হচ্ছে লেন্টিসেলের ছবি দেওয়া আছে, যার কিছুই তুমি বুঝতে পারবে না দেখে। এইখানে আসো, এই অংশটির কাজ কি? এই অংশটা কি বোঝাইছে এখানে? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের কাজ কি? প্রস্বেদন করা। কোনটি উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া? বাষ্পমোচন। বাষ্পমোচন একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রস্বেদনের অপর নাম কি ভাই? বাষ্পমোচন। ওকে, প্রস্বেদনকে একটা মজার নাম দেওয়া হয়েছে, বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে নেসেসারি ইভিল, মানে প্রয়োজনীয় শত্রু। বুঝছো? প্রয়োজনীয় শত্রু বা হয়েছে হচ্ছে, সোজা কথা হয়েছে হচ্ছে খারাপ একটা জিনিস কিন্তু আবার তাকে আবার লাগেও। খারাপ একটা জিনিস কিন্তু তাকে ছাড়া আবার চলাও যায় না, এমন একটা অবস্থা। প্রস্বেদনের ফলে কি কারণে বলা হয়েছে এটা দেখো। প্রস্বেদন কি করে আমরা জানি যে হচ্ছে উদ্ভিদ থেকে, উদ্ভিদের পাতা থেকে পানি বের করে দেয়। এখন কথা হয়েছে, যদি বেশি পানি প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যায় তখন কিন্তু উদ্ভিদ আবার মরে যাবে। এর জন্য এটাকে বলা হইতেছে পানির প্রয়োজন আছে, কিন্তু আবার যদি মানে প্রস্বেদনের প্রয়োজন আছে কিন্তু আবার অতিরিক্ত প্রস্বেদন হয়ে গেলে আবার সমস্যা। প্রস্বেদন যদি না হয় তখন আবার উদ্ভিদের দেহে বেশি পানি জমে যাবে, এটাও সমস্যা। আবার প্রস্বেদন যদি হয় মানে অতিরিক্ত হয় তখন আবার কি উদ্ভিদের দেহে পানি কমে যাবে, এটাও একটা সমস্যা। দেখো, প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহে প্রচুর পরিমাণে পানি বাষ্পাকারে বের হয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। অতিরিক্ত পানি যদি বের হয়ে যায় তাহলে মৃত্যু হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে করা হয়। এজন্য প্রস্বেদনকে বলা হয় উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভিল। আচ্ছা, তবুও প্রস্বেদন উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে দিচ্ছে, পানি বের করে অতিরিক্ত পানির চাপ কমাইতেছে এবং অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত পাইতেছে। প্রস্বেদনের ফলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষের ভিতরে যে রস থাকে, প্রত্যেকটা কোষের আলাদা রস থাকে, কোষ রস বলে ওইটাকে, সেটার ঘনত্ব বৃদ্ধি পাইতেছে। আর যদি বেশি পানি থাকতো কোষ রসের ঘনত্ব কমে যাইতো। আচ্ছা, কোষ রসের ঘনত্ব বৃদ্ধি অন্তঃঅভিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদের পানি ও খনিজ লবণে সাহায্য করে। আচ্ছা, এই যে উদ্ভিদের কোষ রসের যে ঘনত্ব বৃদ্ধি পাইতেছে, এই ঘনত্ব বৃদ্ধি পাওয়ার মাধ্যমে তোমার হচ্ছে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করতেছে। আচ্ছা, যতটুকু বললাম কিছুই বলা লাগবে না, তোমার এইটা খ নম্বরে আসবে। প্রস্বেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়? তুমি বলবা প্রস্বেদনের মাধ্যমে আপাত দৃষ্টিতে দেখে মনে হইতে পারে যে অতিরিক্ত পানি প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যাইতেছে, যার কারণে উদ্ভিদ মরে যাইতে পারে। কিন্তু না, যেহেতু হচ্ছে উদ্ভিদ দেহ থেকে পানি যদি, উদ্ভিদ যদি দেহ থেকে পানি যদি না বাহির করতো তখন কি হইতো? তখন উদ্ভিদের দেহে পানি বৃদ্ধি পাইতো, মানে কি অতিরিক্ত পানির চাপ বেড়ে যাইতো, তখন কি হইতো? উদ্ভিদের অতিরিক্ত পানির জন্য মৃত্যু হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কি কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পাইত। আচ্ছা, কোষ রস প্রস্বেদনের ফলে কি হইতেছে? কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পাইতেছে। তুমি এতটুকু অংশ যদি একটু বানায় লিখতে পারো, আমি গোছায় বলতে পারি না, আমি আবার বলি। আপাত দৃষ্টিতে তোমার দেখে মনে হইতে পারে যে আল্লাহ, প্রস্বেদনের মাধ্যমে তো উদ্ভিদের দেহ থেকে অনেক পানি বের হয়ে যাইতেছে, উদ্ভিদ তো মরে যাবে। কিন্তু কথা হয়েছে, পানি যদি নাও বাহির করতো, প্রস্বেদনের মাধ্যমে পানি যদি না বাহির হইতো, তখন আবার কি হইতো? পানির চাপ বেড়ে যাইত। তখন কি হইতো? তখন উদ্ভিদ আবার এই পানির চাপে মরে যেত। ঠিক আছে। আচ্ছা, এই প্রস্বেদনের মাধ্যমে এই যে পানি বের হয়ে যাইতেছে, এই কারণে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পাইতেছে। আর কোষরসের ঘনত্ব যত বৃদ্ধি পাবে তত কি হবে? অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ পানি ও খনিজ লবণকে মাটি থেকে তত তাড়াতাড়ি শোষণ করতে পারবে, তত ভালো মতো শোষণ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এটি উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখে। তার মানে প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদের দেহ কি ঠান্ডা থাকে? প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদের দেহ ঠান্ডা থাকে এবং
পাতার আর্দ্রতা বজায় রাখে। এখন এই কোশ্চেনটা আসছে যে পাতার আর্দ্রতা বজায় রাখে কোন প্রক্রিয়া? এই যে কোন প্রক্রিয়ায়, আচ্ছা এই যে পাতার আর্দ্রতা বজায় রাখে কোনটি? প্রচ্ছেদন। প্রচ্ছেদন। এরপরে কোন প্রক্রিয়ায় উদ্ভিদের মৃত্যু হতে পারে? এই প্রচ্ছেদন প্রক্রিয়ায়। ঠিক আছে। আচ্ছা, কোন প্রক্রিয়াকে উদ্ভিদের প্রয়োজনীয় উপদ্রব বা নেসেসারি ইভিল বলা হয়? প্রচ্ছেদনকে। আচ্ছা, প্রচ্ছেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রচ্ছেদনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। উদ্ভিদের প্রচ্ছেদন প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশ যথেষ্ট ভূমিকা রাখে। যেমন পানি চক্রে বাষ্পীভবনে, অর্থাৎ ভূপৃষ্ঠ পানি জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রচ্ছেদন প্রক্রিয়া ভূমিকা রাখছে। মানে জিনিসটা হয়েছে কি দেখছো, যে মাটির ভিতরে যে পানি আছে এই পানিটাকে উদ্ভিদের এই প্রচ্ছেদনের মাধ্যমে বাষ্প হয়ে যাইতেছে। বাষ্প হওয়ার পরে সেটা উপরে চলে যাইতেছে, মেঘ আকারে জমা হইতেছে, আবার সেটা বৃষ্টি হিসাবে পড়তেছে। তার মানে কি এই প্রচ্ছেদন প্রক্রিয়া বৃষ্টিপাতেও তোমাকে সহায়তা করতেছে। এই যে বৃষ্টিপাতেও তোমাকে সহায়তা করতেছে। এখান থেকে তুমি জাস্ট এতটুকু পড়বা আর মনে রাখবা বৃষ্টিপাতে প্রচ্ছেদন প্রক্রিয়া সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমাদের লাস্ট পিসটা, তারপরে আমরা সৃজনশীল সলভ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। পানি ও খনিজ লবণ পরিবহন। খনিজ লবণের পরিবহন আমরা আগেই জেনেছি যে উদ্ভিদের মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই পানি ও খনিজ লবণ এর দ্রবণকে কাণ্ড ও শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানোর দরকার হয়। এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড ও শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানোর দরকার হয়, কারণ পাতায় প্রধানত এগুলোকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে। তার মানে কি হলো, এই যে পানি, খনিজ লবণ এগুলো কি কাণ্ড বা শাখা প্রশাখায় পৌঁছানোর প্রয়োজন হয়, এবং এগুলো কি করে, এগুলোকে খাবার তৈরিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে কি পাতা, তাই না? পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যেমন কাণ্ড ও শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। আচ্ছা, এতক্ষণ আমরা কি শিখছি? এতক্ষণ আমরা শিখছি যে হচ্ছে জাইলেম বাহিকার মাধ্যমে খাদ্য পাতায় আসে, পানি পাতায় আসে এবং খনিজ লবণ পাতায় আসে। তারপরে পাতায় খাদ্যটা তৈরি হয়, তৈরি হওয়ার পরে উদ্ভিদের সারা দেহে পৌঁছায় কে? ফ্লোয়েম, তাই না? ফ্লোয়েম। আচ্ছা, উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্য বস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। আচ্ছা, উদ্ভিদ কি করলো? মূলরোমের সাহায্যে পানি ও খনিজ লবণ শোষণ করলো, মূলরোমের সাহায্যে পানি শোষণ করলো, মূলরোমের সাহায্যে খনিজ লবণ শোষণ করলো, শোষণ করে কোথায় পাঠাইলো? পাতায় পাঠাইলো। যে পাতা আঁকাইলাম আমি, আচ্ছা এই পাতায় পাঠাইলো। তারপরে এই পাতায় খাদ্য তৈরি হলো। খাদ্য তৈরি হওয়ার পরে পাতা থেকে এই খাদ্যগুলো বা পুষ্টিগুলো সারা দেহে পৌঁছাইলো। এখন কথা হয়েছে, এই যে মূলরোম থেকে যে পাতায় পৌঁছাইলো, কিসের মাধ্যমে পৌঁছাইলো? কিসের মাধ্যমে? এই জিনিসটা হইলো জাইলেম বাহিকার মাধ্যমে। জাইলেম বাহিকার মাধ্যমে। আর পাতা থেকে যে গেল সেটা কিসের মাধ্যমে হইলো? ফ্লোয়েম বাহিকার মাধ্যমে। ফ্লোয়েম বাহিকার মাধ্যমে। এই যে জাইলেম, ফ্লোয়েম এরা কি করতেছে আসলে? এরা কি পরিবহন করতেছে না? জাইলেম একবার পানি ও খনিজ লবণ পরিবহন করলো, আর ফ্লোয়েম কি পরিবহন করতেছে? খাদ্য, পুষ্টি এগুলো পরিবহন করতেছে, তাই না? তাই না? আচ্ছা, এই পরিবহনটাই আসলে আমরা এখানে পড়তেছি। দেখো, উদ্ভিদ মূলরোম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে পৌঁছানোকে পরিবহন বলে। শোষণের মতো পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। জাইলেম এবং ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে। কার কার কথা বলছে? জাইলেম এবং ফ্লোয়েম, এটাই তুমি পড়ে আসলাম। আচ্ছা, জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে যায়। কে? জাইলেম এবং ফ্লোয়েম। সুতরাং এই জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের পরিবহনের পথ। ঠিক আছে। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়ায় নিম্নে বর্ণিতভাবে সম্পন্ন হয়। মানে পুরো পরিবহন প্রক্রিয়াটা এখানে লেখছে। দেখো, প্রথমে কি হয়? মূলরোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় সক্রিয় শোষণ পদ্ধতিতে, পানি অভিস্রবণ প্রক্রিয়ায় এবং খনিজ লবণ নিষ্ক্রিয় সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। তারপর হচ্ছে জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে
রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়, মানে উপরের দিকে যাইতে থাকে, এবং ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রস উভমুখী পরিবহন হয়। দেখো, পানি, খনিজ লবণ, এগুলো কি হইতেছে, নিচ থেকে উপরের দিকে যাইতেছে, উপরের পাতাতে যাচ্ছে, তাই না? এর জন্য এটাকে বলতেছে হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। আচ্ছা, পাতাতে খাদ্য তৈরি হলো, এখন পাতা থেকে খাদ্য উপরের দিকেও যাবে, নিচের এদিকেও তো খাদ্যের প্রয়োজন আছে, তাই না? নিচের দিকেও যাবে, এর জন্য এইটাকে বলতেছে হচ্ছে উভমুখী। আর জাইলেম যেটা করতেছে সেটাকে বলতেছে হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে। আর উভমুখী মানে কি, উভয় দিকে যাইতেছে, উপর নিচ দুই দিকে যাইতেছে। বুঝতে পারছ? বুঝতে পারছ? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো, উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। মাটি থেকে মূলরণ দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ যে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায়। এজন্য প্রয়োজন পেপোরোমিয়া উদ্ভিদ। পেপোরোমিয়া উদ্ভিদ, এই গাছের কাণ্ড ও মধ্যশিরা স্বচ্ছ, মানে এইটা হচ্ছে একটা গাছ, বুঝছো? পেপা রোমিয়া উদ্ভিদ, এই গাছের ভেতরে শিরা, উপশিরা, কাণ্ড তুমি সব দেখতে পাবা, তুমি দেখতে পাবা, ঠিক আছে? এটার ভিতরে সব দেখা যায়। আচ্ছা, তুমি জাস্ট উদ্ভিদটার নাম মনে রাখো, তাহলেই হবে, আর কিছু নাই তো না? এই চ্যাপ্টার শেষ। এখন আসো, এই যে এমসিকিউটা দেখি একটু। পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়া নিচে কোনটির সাথে সম্পর্কিত? উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে কিসে? পরিবহনের সাথে না? কোনটির মাধ্যমে উদ্ভিদের মূল থেকে পানি পাতায় পৌঁছায়? কোনটির মাধ্যমে উদ্ভিদের মূল থেকে পানি পাতায় পৌঁছায়? কোনটির মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। আচ্ছা, কোনটি পাতায় তৈরি খাদ্য পরিবহন করে? ফ্লোয়েম। কোনটির মাধ্যমে উদ্ভিদের রসে ঊর্ধ্বমুখী বহন ঘটে? কোনটির মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। শেষ। এই চ্যাপ্টার আমাদের ফাইনালি শেষ হলো। কতক্ষণ লাগছে? বেশিক্ষণ তো লাগার কথা না, 1-1.5 ঘন্টা লাগছে মনে হয়। আমাদের সৃজনশীল আছে, সৃজনশীল হলে বেশি টাইম লাগবে না, 8 থেকে 10 মিনিট টাইম লাগবে, তাহলে আমাদের সৃজনশীল শেষ। তাহলে এই চ্যাপ্টারটাকে এখন ক্লিয়ার হয়েছে না? এখন তুমি যদি প্রথম থেকে যদি পড়তে যাও, তোমার কাছে একদম সব পানি ভাত মনে হবে। তুমি এখন যদি প্রথম থেকে যদি পড়তে যাও, তোমার কাছে এখন সব কিছু ক্লিয়ার মনে হবে, সব কিছু ক্লিয়ার মনে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই সৃজনশীলে। সৃজনশীলে চলে যাই, আসো। প্রথমে আমরা অধ্যায়ের যে 3টা সৃজনশীল দেওয়া আছে সেগুলো সলভ করে ফেলি। আমি কিন্তু এখন সৃজনশীল ডিটেলস বোঝাবো না, আমি তো ওইখানে ডিটেলস বুঝাই আসছি। আমি এখন খালি ইন্ডিকেট করে দিব, মানে তোমাকে ধরায় দিব। এখানে গ নাম্বার দ্বারা অভিশ্রবণকে বুঝাইতেছে, ঘ নাম্বার দ্বারা ব্যাপনকে বুঝাইতেছে। তুমি অভিশ্রবণ সম্পর্কে যা যা জানো, ব্যাপন সম্পর্কে যা যা জানো লিখে দিবা। আচ্ছা, জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিসমিস ভিজিয়ে রাখলেন। কিসমিসের কথা আসছে মানেই অভিশ্রবণ। কিছুক্ষণ পর জারিফ লক্ষ্য করলো কিসমিসগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি নিয়ে ছবি আঁকছিল। হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। আচ্ছা, ছড়িয়ে গেছে, পানির রঙের ভিতরে ঘনত্বটা বেশি ছিল, যখন পানিতে ছড়ায় গেল তখন ঘনত্বটা আস্তে আস্তে কমে গেল, তাই না? তার মানে কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়ায় গেল, তার মানে এটা কি হলো? ব্যাপন হইলো। সোজা কথা, দেখছো স্যান্ডের মতো নীল, নীল চিনো? নীল চিনো? নীল, নীল দেখতে পাইতেছ? নীল, নীল তুমি 1 ফোঁটা বালতির মধ্যে দিবা, দেখবা এটা কি ছড়ায় যাইতেছে। কিভাবে ছড়াইতেছে? কিভাবে ছড়াইতেছে? এই জিনিসটা ছড়াইতেছে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তার মানে এখানে যে রংটা যে ছড়াইতেছে সেটা কি? ব্যাপন প্রক্রিয়ায় ছড়াইতেছে। তার মানে আমি তোমাকে ধরাই দিলাম, একটা হচ্ছে অভিশ্রবণ, একটা হচ্ছে ব্যাপন নিয়ে কথা বলতেছে এখানে। আচ্ছা, কোন প্রক্রিয়া জারিফের বোনের রংটি পানিতে ছড়িয়ে পড়লো ব্যাখ্যা করো। ব্যাপন প্রক্রিয়া ছড়াইলো প্রথমে, তার মানে এখানে প্রথমে লিখবা যে জারিফের বোনের রংটি ব্যাপন প্রক্রিয়া ছড়ালো। তারপরে ব্যাপনের সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞাটা লিখবা, এবং এই ব্যাপনটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না উভয় দ্রবণের ঘনত্ব সমান হবে। এতটুকু লিখলে এনাফ। ঘ নম্বরে আসো। জারিফের লক্ষ্য করা কিসমিস ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। কিসমিস ফুলে যায় কিসের কারণে? অভিশ্রবণ প্রক্রিয়ার কারণে। এখন বলছে অভিশ্রবণ প্রক্রিয়া, অভিশ্রবণ প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ সেটা তোমার কাছে চাইছে। অভিশ্রবণ প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ সেটা তোমার কাছে চাইছে। আচ্ছা বলো তো, অভিশ্রবণ প্রক্রিয়া যদি না থাকতো, অভিশ্রবণ যদি না হইতো, বা অসমোসিস লিখি আমি, অসমোসিস, অসমোসিস যদি না হইতো, তাহলে উদ্ভিদ কি মূলরোমের সাহায্যে পানি শোষণ করতে পারতো? মানে পানি কি ভেতরে ঢুকতে পারতো? না। এখন পানি যদি ভেতরে ঢুকতে না পারতো, পানি পানি যদি ভিতরে যদি ঢুকতে না পারতো, তাহলে কি এই পানিটা মানে হচ্ছে পাতায় পৌঁছাইতে পারতো? বা পাতাতে যে খাদ্য তৈরি হইতেছে, খাদ্য কি তৈরি হইতে পারতো?
পানি যদি না পৌঁছাইতে পারতো তাহলে খাদ্য তৈরি হইতে পারতো না, আর খাদ্য যদি না তৈরি হইতো উদ্ভিদ কি বাঁচত? উদ্ভিদ মরে যাইতো, তাই না? উদ্ভিদ মরে যাইতো। হ্যাঁ, উদ্ভিদ যদি না বাঁচে তাহলে আমরা কেমনে বাঁচবো? তার মানে পুরো জীবকুল 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 মরে যাইতো। তার মানে এই অসমোসিস বা অভিস্রবণের গুরুত্ব কত বড় তুমি বুঝতেছ? অভিস্রবণের গুরুত্ব কত বড়। এছাড়াও এই অভিস্রবণের মাধ্যমে কি হয়? পত্ররন্ধ্র খোলে বন্ধ হয়, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পাতার মধ্যে প্রবেশ করে, তাই না? অক্সিজেন বের হয়, তাই না? এই জিনিসগুলো এখানে লেখা আছে। অভিস্রবণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ মূল ও মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করে, এবং অভিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শেষ করতে পারবে না, পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না। আর পানি ও খনিজ লবণ শোষণ না হলে উদ্ভিদের সকল প্রকার কার্যকলাপ বন্ধ থাকবে, মানে খাদ্যও তৈরি হবে না, উদ্ভিদের সকল প্রকার কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। ফলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্ধনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণের অভাব দেখা দেবে। এছাড়াও পত্ররন্ধ্র বন্ধ খোলা হয়, অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই প্রশোধনের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অভিস্রবণ প্রয়োজনীয়। সুতরাং উদ্ভিদের জীবনের জন্য সকল শারীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য অভিস্রবণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। বোঝা গেছে? একটা সৃজনশীল শেষ। আরিফ শীতের ছুটিতে 4-5 দিনের জন্য মামার বাড়িতে গেল, গিয়ে দেখলো একটা গাছের অধিকাংশ পাতাই ঝরে গেছে। তুমি দেখছো না শীতের সময় পাতা ঝরে যায়? এখন বলো কেন ঝরে? শীতের সময় পাতা কেন ঝরে যায়? শীতের সময় দেখো না বৃষ্টি হয় অনেক দিন পর পর। শীতের সময় বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি খুবই কম হয়, যার কারণে কি হয়? মাটিতে পানি কমে যায়। এখন মাটিতে যদি পানি কমে যায় তখন উদ্ভিদের কি পানির প্রয়োজন হয় না? উদ্ভিদ তো পানি ছাড়া বাঁচতে পারে না, তখন উদ্ভিদের তো পানির প্রয়োজন। এখন মাটিতে অল্প কিছু পানি আছে, সেটা উদ্ভিদ শোষণ করতেছে। শোষণ করার পরে যদি এই প্রশোধন প্রক্রিয়ায় যদি আবার পানিগুলো যদি বের হয়ে যায় তাহলে তো মরে যাবে না? মরে যাবে। এর জন্য উদ্ভিদ করে কি? প্রশোধনকে বন্ধ করার ট্রাই করে। গাছ কি করে? প্রশোধনকে বন্ধ করার ট্রাই করে। এই বন্ধ করার জন্য কি করে জানো? বন্ধ করার জন্য এই পাতাগুলো ঝরায় দেয়। উদ্ভিদের গাছে উদ্ভিদের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো উদ্ভিদ ইচ্ছা করে ঝরায় ফেলে, যাতে করে প্রশোধন না হইতে পারে, যাতে করে প্রশোধন কম হয়। প্রশোধন কম হলে তখন কি হবে? মাটি থেকে যে পানিটা, যতটুকু পানি সে পাবে ততটুকু পানি সে নিজের বাঁচার জন্য ব্যবহার করতে পারবে। তার মানে এই যে পাতা ঝরে গেছে, অধিকাংশ পাতা ঝরার কারণ কি? প্রশোধন। এই যে মূল কারণ, প্রশোধন বা বাষ্পমোচন রোধ করে দেহের পানি সংরক্ষণ করা। আমি তোমাকে কনসেপ্ট বুঝাই দিছি, এখন তোমার নিজে নিজে বানায়া এইটা পড়ে লেখার দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? অপরদিকে টবের কয়েকটি গাছ নেতিয়ে পড়েছে। গাছে পানি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে সতেজতা লাভ করছে। এখানে কি কাজ করছে? অভিস্রবণ কাজটা করছে। গাছের গোড়ায় পানি দেওয়ায় সতেজতা ফিরে পেল। আমরা কি পড়ছি না? আচ্ছা, উদ্ভিদে টবে থাকা প্রাকৃতিকভাবে মাটির কোণা থেকে কৈশিক পানি পায় না। কৃত্রিম টবের গাছে পানি না দিলে গাছ পানি বা রসের অভাবে নেতিয়ে যাবে। টবের ভিতরে তুমি যদি না পানি দাও, মাটিটা শুকায় যাবে, মাটিতে পানি থাকবে না, তখন গাছটা নেতায় যাবে। এবং প্রশোধন প্রক্রিয়া উদ্ভিদের দেহ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাবে ঠিকই, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া প্রয়োজনীয় পানি উদ্ভিদ শোষণ করতে পারতেছে না, কারণ মাটিতে তো পানি নাই, তুমি টবের ভিতরে পানি দিতেছো না, সে কেমনে করবে? শেষ। এই সৃজনশীল বাকিটুকু নিজে পড়ে নেবা। এরপরে আসো, কামাল তার বন্ধু তিমিরের জন্মদিনের জন্য কিছু ফুল নিয়ে আসে। তিমির ফুলদানিতে রেখে দেয়। কিছুক্ষণ পর ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানে ব্যাপন। শেষ। এদিকে তিমিরের মা পায়েস রান্নার জন্য কিছু কিসমিস ভিজিয়ে রাখে। কিসমিসের কথা বললে অভিস্রবণ, মানে এখানেও কি দেখো ব্যাপন আর অভিস্রবণ নিয়ে বলতেছে। উদ্দীপকে পর্যবেক্ষণকৃত প্রথম প্রক্রিয়াটি কি? ব্যাপন প্রক্রিয়া। আমি কি এখন আর এটা পড়াবো না, কারণ আজকের যে সৃজনশীল সলভ করতেছি, প্রথম সৃজনশীল আমি দেখাইছি ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে। তুমি কি লিখবা আমি বলে দিছি। প্রথমে সংজ্ঞা লিখবা, তারপরে কি হয়, কতক্ষণ পর্যন্ত এই ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে, তার আগে তো এটা লেখা লাগবে যে এটা একটা ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, উদ্দীপকে পর্যবেক্ষণকৃত দ্বিতীয় প্রক্রিয়াটি উদ্ভিদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? অভিস্রবণ কতটুকু গুরুত্বপূর্ণ? এই কোশ্চেনটা একটু আগে সলভ করে আসলাম, বাদ। পরে কোশ্চেনে আসো। রবীন্দ্রনাথ জন্মদিনে বন্ধুদের আনা রজনীগন্ধা সুবাসে তার ঘর। আবারও ভাই সেই ব্যাপন। আবার জন্মদিনে মায়ের
কিশমিশ রান্না করছে, আবারও সেই অভিস্রবণ। আর এখানে কি হয়েছে, এখানে একটা বিক্রিয়া দেখাইছে, আচ্ছা প্রক্রিয়া দেখাইছে, আচ্ছা ওটা পরে। 2 নং চিত্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 2 নম্বর চিত্রে কি হইতেছে, গাছকে, ও আচ্ছা এটা আমি হচ্ছে পরীক্ষাটা পড়াই নাই, আচ্ছা এখানে পড়াই দিতেছি তাহলে হবে। একটা গাছকে তুমি পলিথিন দিয়ে বেঁধে রাখবা, একটা গাছকে, গাছের পাতাগুলোকে তুমি হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে রাখবা, দেখবা পলিথিনের যে আবরণ থাকবে, পলিথিনের আবরণে পানি জমা হবে। বুঝতে পারো নাই? তুমি জাস্ট একটা গাছের পাতাকে পলিথিন দিয়ে আটকায় দিবা, দেখবা সেই গাছের সেই পলিথিনের ভিতর দেখবে পানি জমা হবে। পানিগুলো কি কেন জমা হইতেছে, কারণ ওই যে পাতার দ্বারা প্রস্বেদন হইতেছে, মানে পানিগুলো বাষ্প আকারে বাইরে হয়ে যাইতেছে, কিন্তু পাতাকে তুমি তো আবার পলিথিন দিয়ে আটকে রাখছো, এই কারণে পাতা থেকে পানিটার বাইরে হইতে পারতেছে না, পলিথিনে আটকে যাইতেছে। সেই বিক্রিয়াটা এখানে বলছে। দেখো 2 নং প্রক্রিয়াটা হচ্ছে প্রস্বেদন। অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়ার জন্য উদ্ভিদের 2 নং চিত্রে পলিথিনের মোড়কে পানির বিন্দু দেখা যায়, মানে পলিথিনের পানির বিন্দু দেখা যায়। প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদের দেহের অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমন হয়। উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়া তার দেহের অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করে। এই প্রক্রিয়ায় উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখে এবং পানি আর্দ্রতা বজায় রাখে। প্রস্বেদন যে উদ্ভিদের দেহকে ঠান্ডা রাখে, পানি আর্দ্রতা বজায় রাখছে, এটা আমি পড়াই দিয়ে আসছি। এবার আসো 1 নং চিত্রে বর্ণিত ঘটনা দুটি সংগঠনের প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে কি একই রকম ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে অভিস্রবণ। এখন এই দুইটা কি উদ্ভিদের ক্ষেত্রে একই রকম ভূমিকা পালন করে? দেখো 1 নম্বর বক্সে বর্ণিত রজনীগন্ধার সুবাস ছড়িয়ে পড়ছে, মানে এটা হচ্ছে ব্যাপন, আরেকটা হচ্ছে অভিস্রবণ। ব্যাপন প্রক্রিয়া উদ্ভিদ কি করে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, শ্বসন প্রক্রিয়া। মানে এখানে কি বলছে, ব্যাপন প্রক্রিয়ার ওই যে গুরুত্ব পড়ানোর সময় কিছু জিনিস পড়াইছি সেটা পড়াইছে। আবার অভিস্রবণ প্রক্রিয়া কি, মূলরোম দিয়ে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ শোষণ করে। অভিস্রবণ প্রক্রিয়া ছাড়া কোষের রস স্ফীতির মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কোষের রস বৃদ্ধি পায় এবং যার মাধ্যমে কাণ্ড পাতা সতেজ থাকে এবং ফুলের পাপড়ি খুলতে বা বন্ধ হতে পারে। অভিস্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে। তার মানে তুমি কি দেখতেছ, ব্যাপনের কাজ একরকম, অভিস্রবণের কাজ আরেক রকম। তার মানে উভয় একই রকম ভূমিকা পালন করেন না। তার মানে তোমার এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে হবে, প্রথমে ব্যাপনের কাজ দিবা, তারপরে অভিস্রবণের কাজ দিবা, তারপরে তুমি বলে দিবা যে উভয় এরা সেম কাজ করতেছে না, সেম গুরুত্ব বহন করে না, সেম ভূমিকা পালন করে না। আচ্ছা, পাকা কাঁঠালে একটি কক্ষে লক্ষ্য করলেন ঘ্রাণ ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ছে, আবারও ব্যাপন। পরবর্তীতে তিনি শুকনো সোলার ডাল পানিতে ভিজিয়ে রাখার পর ডালগুলো ফুলে সতেজ হয়ে উঠছে। তার মানে এখানে কি হয়েছে, অভিস্রবণ আছে। আচ্ছা, 1 নং বিক্রিয়া ঘটনাটি কোন প্রক্রিয়া? 1 নং বক্সের প্রথম ঘটনাটি কোন প্রক্রিয়া, ব্যাপন সম্পর্কে আমি আর পড়াবো না। প্রথম বক্সের শেষের প্রক্রিয়াটি এবং দ্বিতীয় বক্সের প্রক্রিয়ার মধ্যে কোনটিকে উদ্ভিদের জন্য নেসেসারি ইভিল বলা হয়? এখানে দ্বিতীয়টা কি ছিল, অভিস্রবণ। ফুলগুলো সতেজ হয়ে উঠতেছে, ডালগুলো সতেজ হয়ে উঠতেছে, মানে কি পানি শোষণ করে মোটা হয়ে উঠতেছে, সোলার কথা বলছে এখানে আসলে। আর এখানে হয়েছে কি, জলীয় বাষ্পর মাধ্যমে পানি বের করে দিচ্ছে, তার মানে প্রস্বেদন। তার মানে দ্বিতীয় বক্সেরটা হচ্ছে নেসেসারি ইভিল। কি কারণে নেসেসারি ইভিল আমি পড়াইছি ভাই, আমি আর পড়াবো না এটা। এবারে আসো, প্রজ্ঞা টবে রাখা গাছগুলো নেতিয়ে পড়েছে, এর জন্য সে টবে শুকনো মাটিতে পানি দ্বারা ভিজিয়ে দেয়, এতে গাছগুলো সজীব হয়ে ওঠে। কি হলো এখানে, অভিস্রবণ হলো। কৌতূহল বশত পরের দিন দুপুরে সে গাছের একটি ডাল পাতা সহ পলিথিনে মোড়ক দিয়ে ঢেকে দিল। বিকালে লক্ষ্য করলো পলিথিনের ভিতরে পাতার বিন্দু বিন্দু জমা হয়েছে, পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। তার মানে কি হলো, প্রথমটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া, দ্বিতীয়টা কি, প্রস্বেদন প্রক্রিয়া। উল্লেখিত গাছগুলো সজীব হওয়ার কারণ ব্যাখ্যা করো। প্রজ্ঞার গাছগুলো সজীব হলো কেন, ওই যে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিতে তুমি যখন পানি দিছো, সে পানিগুলো শোষণ করে আস্তে আস্তে সজীব হয়ে উঠলো, কোষরস স্ফীতি হলো, উদ্ভিদের ভিতরে কোষরস বৃদ্ধি পেলো, খাবার তৈরি হইতেছে, এসব কারণে। উদ্দীপকের দ্বিতীয় সারিবৃত্ত প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় হলেও কখনো কখনো তা উদ্ভিদের মৃত্যুর কারণ হয়, মানে নেসেসারি ইভিলের কথা বলতেছে, প্রস্বেদনের কথা বলতেছে। আর পড়াবো না, এটা শেষ। এর মাধ্যমে এই চ্যাপ্টার আমাদের শেষ, আমি এক ক্লাসে শেষ করে দিলাম। এরপরে আমার মনে হয় না এই চ্যাপ্টারে তোমার আর একটা সিঙ্গেল প্রবলেম থাকা উচিত। কেউ যদি না বুঝতে পারো কোনো টপিক, দয়া করে ক্লাসটা আবার করবা।
তখন দ্বিতীয়বার যখন করবা তখন কি করবা, তখন 2x স্পিড দিবা বা 1.5x স্পিড দিয়ে করে ফেলবা। করে ফেলবা। আর আমি বইটা যেখানে যেখানে দাগাইছি সেটা দাগায় ফেলবা সুন্দর করে, সুন্দর করে। এমসিকিউর খনি একটা জায়গাকে বলছি, এমসিকিউ এর খনি, এই চ্যাপ্টারে এমসিকিউ এর খনি একটা জায়গা বলছি। কোনটা? ওই যে পর্দা, অবেদ্য পর্দা, ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, এগুলার এক্সাম্পলগুলো হয়েছে এমসিকিউ এর খনি, পড়াইছি কিন্তু। সো এইভাবে যদি তোমরা পুরো বইটা শেষ করতে চাও, পুরো বইটা তোমরা যদি এভাবে শেষ করতে চাও, তোমার বৃত্তি পরীক্ষার জন্য একদম A to Z কমপ্লিট হয়ে যাবে, A to Z কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারো মাত্র 699 টাকা। হ্যাঁ, এছাড়াও আমাদের বাংলা 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 এইভাবে আমি বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন, সৃজনশীল, এমসিকিউ সব সলভ করে দেবো, শর্ট কোশ্চেন সব সলভ করে দেবো। তারপরে হচ্ছে ইংলিশ, ENGLISH, ইংলিশ। তারপরে গণিত, বৃত্তি পরীক্ষার জন্য এই সবগুলো কোর্স আমাদের আসতেছে। হ্যাঁ, তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যাও। তোমরা যখনই দেখবে এটা এই নাম্বারে খোঁজ নিও যে হচ্ছে চালু হয়েছে কিনা কোর্স, সাথে সাথে ভর্তি হয়ে যাবো। বেশি টাকা থাকবে না, এগুলোর দামও এত বেশি হবে না, এটার যেমন দাম এরকমই হবে। ঠিক আছে? তোমার বৃত্তি পরীক্ষায় যদি ভালো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়, বা তোমার যদি মনে হয় যে বৃত্তি পরীক্ষা আমার এইভাবে পড়া উচিত, এভাবে পড়লে তোমার কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য কিছু বাদ থাকতেছে না, তুমি চাইলে এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে? ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আজকে ক্লাস আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।